NPV হচ্ছে net present value. That is the thing we are going to cover on. That is the important technique you are always often being tested. IRR হচ্ছে আপনারা তো জানেন internal rate of return. আচ্ছা কেউ কি আমাকে একটু ভলান্টিয়ার করতে পারেন যে what is IRR? IRR হচ্ছে স্যার বলেন একজন internal rate of return হচ্ছে on the part of particular percentage of discounting the entire মানে return on investment will be zero. মানে এই পার্সেন্টেজ এটা আপনি যে ইয়াতে এটা জিরো হবে। আন্ডারস্টুড এনপিভি টা জিরো হবে আর কি। এনপিভি টা জিরো হবে। ভেরি গুড। এটা হচ্ছে আমাদের জেনারেল ডেফিনিশন যে আইআরআর হচ্ছে এমন একটা রেট যে রেটে এনপিভি জিরো হবে। আরেকটা ডেফিনিশন আছে আইআরআর is the rate at which your money will be reinvested. এটাকে রিইনভেস্টমেন্ট রেটও বলে। What does it mean? মনে করেন আপনি একটা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল নিলেন বা প্রজেক্ট নিলেন। Project duration is 5 years and in each and every duration you are going to get some cash flows, তাই না? মনে করেন year on you are going to get 10 crore টাকা, year 2 তে you are going to get 15 crore টাকা and so on. So what you are going to do with that money? Which এই IRR assumes that each year যে cash flow টা হবে, that is free cash flow যেটা থাকবে, that will be reinvested at the rate of IRR. Am I clear on that? Hello? আবার একটু যদি রিপিট করতেন স্যার। একটা তো আপনারা জানেন, এটা সবাই জানে যে আইআরআর হচ্ছে রেট, যে রেটে হচ্ছে আমার এনপিভি জিরো হবে। আরেকটা যেটা আমি বললাম আইআরআর কে বলা হয় রিইনভেস্টমেন্ট রেট। হোয়াট ডাজ ইট মিন? যে মনে করেন একটা প্রজেক্টের ডিউরেশন হলো ধরেন 5 ইয়ার্স, ঠিক আছে? প্রতি বছরে কি আমার একটা ক্যাশ ফ্লো হচ্ছে, ওই ক্যাশ ফ্লোটাকে রিইনভেস্টমেন্ট করা হবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, ইয়েস স্যার। ইনভেস্টমেন্টের ব্যাপারটা আসছে স্যার, রিইনভেস্টমেন্টের ব্যাপারটা আসছে কেন এখানে? এটা আসলে ক্লিয়ার না। না রিইনভেস্টমেন্টের ব্যাপারটা আসতেছে হচ্ছে প্রতি বছর যে ক্যাশ ফ্লোটা আসবে, ফ্রি ক্যাশ ফ্লো, you are going to do it. আপনি ওটা কি করবেন? You are not going to keep them idle. IRR এর একটা অ্যাজাম্পশন হলো ওই ক্যাশ ফ্লোটাকে রিইনভেস্টমেন্ট হবে এট দ্য রেট অফ IRR। এখন দেখেন প্রবলেম যেটা হলো যে আপনি যদি ওটাকে রিইনভেস্টমেন্ট নেন, সামটাইমস IRR gives very awful result. Awful result means যে অনেক সময় you get to know like 30%, 50%, 70% IRR. এখন do you think it is practically possible to reinvest the money at the rate of 70%? It's awful. It's impractical. এটা হয় না, আনরিজনেবল, তাই না? এই জন্য ওই জিনিসটাকে আপনার দূর করার জন্য আরেকটা রেজাল্ট আছে, সেটা হচ্ছে আপনার MIRR. MIRR হচ্ছে modified internal rate of return. MIRR assumes that your money will be reinvested at the rate of cost of capital rather than IRR. That is called MIRR. MIRR is not a topic which are often tested at your level. MIRR হচ্ছে basically advanced level এ করা হয়, but it's very easy MIRR. But just জেনে রাখলে হবে আর। So আমরা কি so far okay কিনা কনসেপ্ট গুলো নিয়ে? ওকে স্যার। আচ্ছা, but IRR itself is the cost of capital, is it? মেইন যে ইয়াটা টপিকটা সেটা হচ্ছে বেসিক্যালি এনপিভি। আমরা আসলে আমাদের হোল ক্লাস উইল বি ফোকাসড অন এনপিভি এন্ড আদার রিলেটেড টেকনিক। এনপিভি যখন করতে যান তখন হচ্ছে আমাদের রেলেভেন্ট ক্যাশ ফ্লো করতে হয়। হাউ টু ডিটারমিন দ্যাট রেলেভেন্ট ক্যাশ ফ্লো একটু পরেই আমি দেখাবো আপনাদের কি ডিটেইলস। Then you need to consider tax, you need to consider inflation as well. Sometimes you need to consider risk and uncertainty. If there is risk, probably you need to consider probability. Sir, একটা কোশ্চেন ছিল। No, let me finish. Sensitivity. And sometimes you need to consider real option as well. এবার বলেন স্যার, এখানে যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল আন্ডারে কিছু জিনিসকে টেকনিকের আন্ডারে আর এনপিভি কে সেপারেট ভাবে দেখানো হয়েছে, মানে এটা রিজনটা কি স্যার? ও রিজনটা হচ্ছে এটা আমি করছি আর কি, আমি পার্সোনালি করছি, টোটাল টেকনিক হচ্ছে এইগুলা, বাট জি করতে গেলে আপনাকে ইউ নিড টু কনসিডার দিস থিংস। এনপিভি তেই তো অফেন টেস্টেড হয়, সো আমাদের এটা হচ্ছে ফোকাসড অন এনপিভি বেসিক্যালি, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্লাসটা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে লেটস মুভ অন। এটা হচ্ছে আমরা জাস্ট একটা ব্রড লেভেলের ওভারভিউ পেলাম, তাই না? মুভিং অন, বেসিক টেকনিক এগেইন হচ্ছে আপনার পেব্যাক পিরিয়ড কি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কি, এই জিনিসগুলো কিভাবে ক্যালকুলেট করা হয় খুব শর্টলি দেখানো হয়েছে। এই জিনিসগুলো আসলে আমার দেখানোর কোনো দরকার নাই, আই লিভ ইট টু ইউ। এগুলা কিন্তু ইউ নিড টু ডু ইট ইয়োরসেলফ। পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এআরআর, আইআরআর, এইগুলা কিন্তু আপনারা নিজেরা করবেন।
এবং এটার জন্য দেখেন এখানে একটা ম্যাপ দেওয়া আছে নাম্বার মানে কোশ্চেন, এটা একটু খুব কুইকলি দেখেন। A company is considering an investment proposal to install new milling controls. The project will cost 50,000. তার মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কত? 50,000. Facility has a life expectancy of 5 years and no salvage value. Company's tax rate is 55% and no investment allowance is allowed. তার মানে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স অ্যালাউড হচ্ছে না। The firm uses a straight line depreciation, estimated cash flow before tax CFBT from the proposed investment proposal are as follows. ওই যে বিভিন্ন ইয়ারে দেওয়া আছে। So you need to compute payback period, পাশে যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে রেজাল্ট, average rate of return বা accounting rate of return, internal rate of return, net present value এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে আপনি ওইভাবে পাবেন না, বাট অনেক সময় এটা থাকে। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের ফর্মুলাটাও দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। তো হোয়াট ইজ ইউর জব দেন? আপনাদের কাজ হলো এই ম্যাথটাকে, এই সমস্ত পাঁচটা ফর্মুলা আপনারা নিজেরা করবেন, and you need to test if your result ties with the result which I have given in that synopsis. আপনারা পারবেন না এটা করতে? ইয়েস স্যার পারবো। বেসিক ম্যাথ, মানে ওই যে আপনাদের পেব্যাক পিরিয়ড, এআরআর এইগুলার জাস্ট রিফ্রেশ করার জন্য এই ম্যাথটা দিয়েছি। ম্যানুয়াল একটা এরকম ম্যাথ আছে স্যার। আই এম ডান উইথ দ্যাট। নাও আই এম ফোকাসিং অন ম্যানুয়ালি আছে, সেটাও আপনারা করতে পারেন, নো ইস্যু। মানে এইটা করে আপনার রিফ্রেশ হলো। এইখানে হচ্ছে আপনার বিভিন্ন মেথড গুলার মেরিটস ডিমেরিটস দেওয়া আছে। sometimes হচ্ছে কোশ্চেনে অনেক সময় it is being asked যে what is the benefits or advantages or disadvantages of payback period or ARR or NPV. So students often baffle যে এটা আসলে কি হয়, এইজন্য আমি এটাকে একটা শর্ট সামারাইজ ভার্সনে নিয়ে এসেছি সবগুলো মেথডের মেরিটস এন্ড ডিমেরিটস। So you just need to go through, মানে have it a go and get a solid understanding on that, এবং তারপরে হচ্ছে আসলে আপনারা লিখেন। I don't need to go over it, I suppose. এটা কি দরকার আছে? হ্যালো, না ইটস ওকে, আমরা এটা পরে নিতে পারবো। মানে স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না স্যার। হবে NPV, in other words I call it advanced NPV, মানে আসলে এই কাজটা করব অ্যাডভান্স নেট প্রেজেন্ট ভ্যালুটা এখানে ক্যালকুলেট করব। Advanced NPV means but it involves a lot of information, a lot of judgment, relevant costing, opportunity costing, sometimes হচ্ছে আপনার deployable value. হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে না, হ্যাং হয়ে গেছে। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। হ্যালো, শোনা যাচ্ছে না কিছু। স্যার কি আছেন? স্যার নাই মনে লাইন। ওয়েট করেন প্লিজ, স্যার আসুন। হয়তো স্যার সমস্যার মধ্যে, একটু ওয়েট করেন প্লিজ। এমদাদ ভাই, আমরা রেকর্ডিংটা পাবো কি করে? তো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেই, আগেরগুলো দিয়ে দিছি। সাউন্ড আসছে না তারেক ভাই, আপনার ইয়া আসছে, প্রেজেন্টেশন আসছে।
ভাই মেসেঞ্জার গ্রুপের এটা একটু লিংকটা একটু শেয়ার করবেন ভাই। প্রণব দা আছেন আপনি? হ্যাঁ আছি। আপনি মেসেঞ্জার গ্রুপের লিংকটা পাইছেন? হ্যাঁ দাদা একটু লিংকটা তাহলে একটু শেয়ার করেন না একটু। ওই এমদাদ ভাইয়ের ফেসবুকে রিকোয়েস্ট পাঠালে অনেক ব্যবস্থা করে দেবে। ওনার ফেসবুকের এটা আমি আপনাকে দিয়ে দেবো। হ্যালো হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, সরি আসলে যে ইন্টারনেট একটু ডিস্টার্ব করতেছে, সমস্যা নেই, আমি হটস্পট নিব, অসুবিধা নেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, স্ক্রিন দেখতে পান? জি স্যার দেখা যায়। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে আমরা এখানে আসলে অ্যাডভান্স লেভেল নেট প্রেজেন্ট ভ্যালুটা আমরা এখানে ক্যালকুলেট করব। অ্যাডভান্স লেভেল নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাকে আসলে অনেকগুলো জিনিস কনসিডার করতে হয়। সেটা হচ্ছে রেলিভেন্ট কস্টিং, অপরচুনিটি কস্টিং, ডিপ্রাইভাল ভ্যালু, সামটাইমস দ্য এফেক্ট অফ হচ্ছে আপনার ইনফ্লেশন, তারপর ওয়ার্কিং ক্যাপিটাল। এই জিনিসগুলো কম্বাইন করে আমাদের অ্যাডভান্স এনপিভি করতে হয়। এই যে এখানে যে ছকটা দেওয়া আছে, এটা আপাতত দরকার নাই, এটা আমি টুয়ার্ডস দ্য এন্ড আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে কিছু কনসেপ্ট ইউ নিড টু নো। এই জিনিসগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এই কনসেপ্টগুলো বোঝেন তাহলে হচ্ছে আই উড সে ইউ আর অলমোস্ট ডান উইথ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। Probably 60 to 70% is done if you understand the concepts which I am going to discuss now. So be very focused. হ্যাঁ, একটা হচ্ছে রেলিভেন্ট ক্যাশ ফ্লোস। রেলিভেন্ট ক্যাশ ফ্লোস হইতে গেলে that is future and incremental in nature and typically exclude some cost, non-cash items, that is depreciation, book values, let's say inventory হচ্ছে আপনার FIFO মেথডে নাকি LIFO মেথডে করা হলো, it doesn't matter because you have invested already on inventory, so it becomes irrelevant under which method you are going to value the inventories, if it is LIFO method or weighted average method or FIFO method, it doesn't matter. Then unavoidable cost. Unavoidable cost হচ্ছে the cost you are not going to avoid by any means, that is called unavoidable cost. For example, overhead allocation from the head office. So it doesn't matter and it becomes irrelevant for decision making. And finance cost. Finance cost হচ্ছে already factoring করা থাকে আসলে discounting factor এর মধ্যে. Therefore, finance cost is often ignored for the investment appraisal. So relevant cost এর কথা আমরা কি বললাম? We can go on more time. Relevant cost হচ্ছে ফিউচার, ইনক্রিমেন্টাল ইন নেচার, এবং হচ্ছে টিপিক্যালি সান কস্ট। সান কস্ট মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট হুইচ ইউ হ্যাভ অলরেডি স্পেন্ড অন, ফর এক্সাম্পল ইউ হ্যাভ ক্যারিড আউট এ সার্ভে অর সামথিং, সো দ্যাট বিকামস সান কস্ট। নন ক্যাশ আইটেম মিনস ডেপ্রিসিয়েশন, book values means হচ্ছে book value of inventories and others. Unavoidable cost, the cost which are not avoidable by any means, as for example overhead allocation, and finance cost. So these are the things which are called relevant cost, এবং you need to often consider while considering the relevant cash flows. আপনারা কি বুঝতে পারতেছেন নাকি বোঝা যাচ্ছে না? ইয়েস স্যার বোঝা যাচ্ছে স্যার। But specifically include all opportunity cost. এটার মধ্যে আপনার opportunity cost যেগুলো আছে সেগুলোকে include করবে. As for example, opportunity cost is the cash flows foregone if a unit of resources is used on the project instead of the best alternative way. Opportunity cost কি আসলে হচ্ছে যে অপরচুনিটিটা আমি ফরগো করছি by means of alternative uses of resources. কারণ হচ্ছে ধরেন আমার একটা মেশিন আছে, I could probably use it for the existing project, or probably I could sell it off. So if I sell it off, I'm going to ignore some sort of opportunities. So that is called opportunity foregone, that you need to factor in. Probably আপনার একটা বিল্ডিং আছে, either you could use for your own office purpose or you can probably rent it out. So if you use it for your own office purpose, you are going to forgo the rental. So that rental becomes the opportunity cost for the project or for your own project. So that is the concept of opportunity cost. ঠিক আছে? ইয়েস স্যার। হ্যালো, আচ্ছা, আপনারা কি সবাই আছেন নাকি চলে গেছে? হ্যাঁ স্যার আছি স্যার, আছি স্যার। এবার আমরা একটু স্টাডি ম্যানুয়ালে যাব। প্লিজ ওপেন পেজ 25.
25%. আচ্ছা 25 এ দেখেন work example আছে towards the end of the page, that is relevant cost of materials. You all there? Yeah, we got it. Work example, relevant cost of material. খুব carefully দেখেন, আমি আপনাদেরকে দেখাবো, very important. So have it a go. A new contract requires the use of 50 tons of metal ZX. একটা নতুন কন্ট্রাক্ট যার জন্য দরকার 50 টন of metal ZX 81. Metal is used regularly on all of the farm's projects. At the moment, there are in inventory of 100 tons of ZX 81 which are bought 200 per ton. Current purchase price is 210 per ton and the metal could be disposed of for net scrap value of 150 per ton. What cost should the new contract be charged for ZX 81? একটু সময় দেন আমাকে, একটা সেকেন্ড, আমাকে একটু ইনফরমেশন গুলো একটু যদি বলে কেউ হেল্প করেন অথবা আমি এখান থেকে নিতে পারি। আমাদের ZX, আপনারা কি এক্সেল শীট দেখতে পারেন? জি স্যার। হ্যাঁ জি স্যার দেখছি। ZX 81 আমাদের দরকার কতগুলা? 50 টন। 50 টন। 50 টন, রাইট। আমাদের ইনভেন্টরিতে আছে কত? 100 টন। 100 টন। কত করে কিনেছে? 210। ভেরি গুড। স্যার 200 হবে 200। আচ্ছা 210 or 200 does it matter much? তারপরে হচ্ছে কারেন্ট প্রাইস সিপি 210 210 লিখলাম। আর হচ্ছে অল্টারনেটিভলি এটা সেল করতে পারবে কত? এসপি 150। 150। দেখেন এবার একটু কেয়ারফুলি দেখেন, আমাদের একটা নতুন প্রজেক্ট নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ZX 81 একটা ইনভেন্টরি দরকার কত টন? 50 টন। বাট ইউ হ্যাভ গট ইনভেন্টরি probably already in your stock that is 100 tons which was bought at the rate of 200. এখন যদি আপনি সেম ইনভেন্টরি কিনতে চান you need to spend 210, এবং যদি আপনি এটাকে এখন সেল করতে যান তাহলে you are going to realize 150. Question is therefore how much should be the relevant cost for this ZX 81? বলুন তো। মানে 210 স্যার। 210 কেন? কারণ এটা স্যার রেগুলারলি ইউজ হচ্ছে, আমাকে এখন নতুন করে স্যার এটা মার্কেট থেকে স্যার কিনতে হবে, সুতরাং এটার জন্য রিলেভেন্ট কস্ট স্যার 210। এক্স্যাক্টলি, স্পট অন। সো বিঙ্গো, আপনি ইউ আর রাইট। কারণ হচ্ছে যেহেতু আমার এটার এক্সিস্টিং ইউজ আছে এবং এটা আমার যদি এই নতুন প্রজেক্টে নাও লাগে, আমার এক্সিস্টিং প্রজেক্টে ইট ইজ গোইং টু বি ইউজড, দেয়ারফর রেলেভেন্ট কস্ট হবে 210। ইন আদার ওয়ার্ডস, ধরেন আপনি হচ্ছে একটা ডিফারেন্ট ডিপার্টমেন্টে কাজ করতেছেন, নতুন একটা ডিপার্টমেন্ট আপনি লঞ্চ করতেছেন, আপনার পুরানো একটা ডিপার্টমেন্টের ওই লোককে গিয়ে বা ম্যানেজারকে গিয়ে যদি বলেন যে ভাই আমাকে আপনি ওই দেন, ওই ইনভেন্টরি দেন, ইনভেন্টরি দিল, দেওয়ার পরে বললো যে আপনার তো এটা বিক্রি করতে গেলে 150 টাকা, আমি আপনার 150 টাকা করে দিচ্ছি। হোয়াট দ্য হেল আর ইউ টকিং টু? আপনি তো আমার তো এটা এমনিই লাগবে, আপনার আমি 150 টাকা দিয়ে আবার কি 210 টাকা করে কিনবো নাকি? বুঝতে পারছেন? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু যদি আপনার এক্সিস্টিং প্রজেক্টে এটা ইউজ না থাকতো, he would have sold it out to you at 150. In that case, relevant cost would have been 150. As for existing users, relevant cost will be 210. আমরা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে মুভ অন, নেক্সট পেজে যান। নেক্সট পেজে বলছে যে materials with no alternative uses. With same problem, suppose the organization has no alternative use for ZX 81 in inventory. যদি এটার কোনো alternative use না থাকতো, what would have been the relevant cost?
We have just discussed 150. 150. কোনো কনফিউশন কারো? নো স্যার। নো। শিওর তো? মানে অন্য কারো আছে কিনা কনফিউশন? না নেই। আচ্ছা। নো স্যার। পরে ইন্টারেক্টিভ কোশ্চেন 5 নাম্বার দেখেন, সেম ইনফরমেশন। Suppose again there is no alternative use for ZX81 other than a scrap cell, but that there are only 25 tons in inventory. সব fact remain unchanged, but the inventory হচ্ছে আপনার 25 tons now. So what will be the relevant cost? সেক্ষেত্রে 25 স্যার হবে কিনতে হবে 210 কারেন্ট টাকা মার্কেটে 210 টাকা করে। 150 210 টাকা করে, ভেরি গুড। আর 25 হচ্ছে 150 because it doesn't have any alternative uses. Very good. কোনো সমস্যা নাই so far. না স্যার। না স্যার। এবার দেখেন, এটা বইয়ে এখানে আরো একটা ইয়া দেওয়া দরকার ছিল। ধরেন এইটা হচ্ছে টক্সিকেটেড আইটেম, হ্যাঁ, টক্সিকেটেড আইটেম এটা হচ্ছে কোনো অল্টারনেটিভ ইউজেস নাই, এবং আপনাকে বলা হচ্ছে যদি আপনি এটাকে ডিসপোজাল করতে যান আপনার হচ্ছে 150 টাকা করে খরচ হবে। ডিসপোজাল কস্ট পার টন 150 টাকা না, এটাকে একটু ডিফারেন্ট করে দিই 100। সো আমি কি করলাম, আর একটা কন্ডিশন অ্যাড করে দিলাম, all other facts remain unchanged, কিন্তু it doesn't have any alternative uses, but it is a contaminated item or toxicated item, and if you want to dispose it off you need to spend probably 100 টাকা. So what should be the relevant cost in that case? এবং ইনভেন্টরি আপনার ধরে ওই যে 50 ক্যাশ ইনফ্লো হবে স্যার, ক্যাশ ইনফ্লো হবে 100 টাকা করে স্যার, কারণ এটা ক্যাশ আউটফ্লো। রাইট। এই ক্ষেত্রে হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট পজিটিভ হবে, অর ক্যাশ ইনফ্লো হবে হচ্ছে 50 into 1000, that is 5000 টাকা পজিটিভ হবে। পজিটিভ, টেক দ্য ওয়ার্ড, এটা হচ্ছে আপনার ইনফ্লেশন হবে, এই ইনফ্লো হবে। ওয়াই ইট ইজ সো? কারণ হচ্ছে আপনি যদি এটা মানে নিউ প্রজেক্টে ইউজ না করেন, you would have spent that 5000 টাকা in order to dispose it off. Therefore এই 5000 টাকা you are going to save because of the new project, এবং এই জন্য হচ্ছে it comes in the form of cash inflow. এইটাই তো স্যার রিলেভেন্ট কস্ট স্যার। হ্যাঁ, রিলেভেন্ট তো, এটা মানে পজিটিভ আর কি, or opportunity cost পজিটিভ, অসুবিধা নেই। কোনো সমস্যা আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার এখানে। স্যার এই ম্যাটেরিয়ালটা তো অন্য প্রজেক্টের ম্যাটেরিয়াল, এইখানে আমার এনে আমি কেন এটা পজিটিভ নিব? তাহলে স্যার এই প্রজেক্টের জন্য একটু পজিটিভ হয়ে গেল না? হ্যাঁ, মানে এইটার কারণটা হলো দেখেন, আমার যখন ডিসিশনটা নিচ্ছি যে যদি আমি এই ম্যাটেরিয়ালসটা ইউজ না করি, মানে আমার তাহলে কি ডিসপোজ অফ করতে হইতো না? ডিসপোজ অফ করতে হলে কি আমি 100 টাকা করে স্যার এটা আবার একটু রিপিট করেন প্লিজ স্যার, 5000 এর ব্যাপারটা। 5000 এর ব্যাপারটা যেটা হয়েছে যে আমার 50 টনস ইনভেন্টরি রয়েছে, এই ইনভেন্টরিটা হচ্ছে আপনার ধরেন ডিসপোজাল করতে গেলে মানে টক্সিকেটেড ইনভেন্টরি 100 টাকা করে আপনার খরচ হইতো ডিসপোজাল করতে গেলে। এখন যদি আপনি এটা ডিসপোজাল না করেন, না করে যদি অন্য কোনো প্রজেক্টে ইউজ করেন, ইউ আর গোইং টু সেভ দ্যাট মানি। এন্ড এই সেভ করতেছেন কার জন্য, মানে কিসের জন্য এই টাকাটা সেভ হচ্ছে? বিকজ অফ দ্য নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্ট ইউজ করা স্যার হচ্ছে। ঠিক কি না? মনে করেন আপনার আগের যে স্ট্যান্ড অ্যালোন ভিত্তিতে তো আপনার সেভ করতে পারতো না, হি উড হ্যাভ স্পেন্ড দ্যাট 5000 টাকা, তাই না? সেটা তো ওই প্রজেক্টের ক্ষতি হবে স্যার, ওই প্রজেক্টের সাথে আমি বলছি ওই প্রজেক্টের জন্য এই প্রজেক্টের লাভ লস। অফকোর্স, কারণ হচ্ছে আপনি ওই প্রজেক্টটা তো যদি এটা তো আসলে ওভারঅল তো গোল কনগ্রুয়েন্স, তো ওভারঅল তো বিজনেস পার্সপেক্টিভে আসলে সব অ্যাড হয়ে যাবে, ঠিক আছে সবগুলা। কিন্তু আপনি যদি স্ট্যান্ড অ্যালোন ভিত্তিতে আমাদের নিউ প্রজেক্টের কথা চিন্তা করেন, concept is here যে because of taking of the new project you are going to save the 5000 টাকা of overall business. So এই 5000 টাকা সেভ হচ্ছে for the new project but not for the old project. এই জন্য নিউ প্রজেক্টকে এটা হচ্ছে you are going to give the credit to the new project. আচ্ছা স্যার, এখন নিউ প্রজেক্টে ইনফ্লো দেখানো হচ্ছে, বুঝতে পেরেছেন? ওকে স্যার। স্যার এটা কি 50 into 100 5000? 50 into 100, রাইট। ওকে স্যার। আপনারা কি ক্লিয়ার কিনা? কনফিউশন থাকলে এখনো বলেন আর কি। ক্লিয়ার স্যার। আচ্ছা আবার বলি, আমি আসলে মনে হচ্ছে যে আপনারা ক্লিয়ার না। দেখেন কনসেপ্টটা হলো, আমার যদি এটা ইউজ না হতো, লেটস ইমাজিন ইউ আর নট গোইং টু টেক আপ এনি নিউ প্রজেক্ট,
কোনো নিউ প্রজেক্ট আপনি নিচ্ছেন না। সো হোয়াট উড হ্যাভ বিন দ্য রেজাল্ট? আপনি তখন হচ্ছে 5,000 টাকা কি আপনার ওভারঅল বিজনেসের লস হতো না বা ক্যাশ আউটফ্লো হতো? হ্যাঁ হতো। স্যার অবশ্যই হতো। এখন you are taking up a new project and there is an opportunity that you will be able to use that inventory in the new project, and if you use that you are going to save that 5,000 taka because business is saving the 5,000 taka, isn't it? Yes sir. মানে এইটা কার জন্য হয়েছে বলেন তো? এই যে 5,000 টাকা যে সেভ হলো নতুন প্রজেক্টের জন্য স্যার, এই যে প্রজেক্টটা নিচ্ছে এটার জন্য। should you give the credit to? আপনি কাকে দিবেন এই ক্রেডিটটা? নতুন প্রজেক্টকে দেব স্যার। So that's why we are giving the credit to the new project. বুঝতে পেরেছেন? কারণ জি স্যার, আপনি যদি নতুন প্রজেক্ট না নিতেন তাহলে that amount would have been spent from the old project. Since you are saving that money because of taking up the new project, that benefit belongs to the new project. বুঝতে পারছেন? স্যার রিয়েল লাইফ প্রজেক্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল করতে গেলে যদি আমার কোনো একটা প্রজেক্ট না করার ফলে যদি পজিটিভ ক্যাশ ইনফ্লো মানে কোনো এক জায়গায় খরচ হতো কিন্তু এটা খরচ বেঁচে গেছে, সেক্ষেত্রে তো স্যার আমার আলটিমেটলি ক্যাশ আউটফ্লো হচ্ছে না। তো সেক্ষেত্রে কি আমরা ওটা মানে রিয়েল লাইফ চিন্তা করলেও কি আমরা ওটা পজিটিভ ভাবে ইনফ্লো হিসেবে দেখাবো? অফ কোর্স দেখাবেন, তা না হলে আপনার ওই ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল ঠিক হবে না। দ্যাট ইজ ভেরি সায়েন্টিফিক, বুঝছেন? বুঝতে পেরেছি। এটাই হচ্ছে দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হইতো তাহলে আপনারা বলতো যে নো ইট ডাজন্ট বিলং টু দিস, সো এটার জন্য এটার কোনো ইস্যুস নাই। But when it comes down to the financial management, obviously you need to consider it. Even for the real life scenario, remember, why you are learning all those things? Because you want to apply in the real life scenario, not just passing the exam. ঠিক আছে? স্যার এখানে কনফিউশনটা হচ্ছে এই কারণে বিকজ আমরা এনপিভি ক্যালকুলেশন করে একটা ডিসকাউন্টেড রেট ফিক্স করতেছি ফর এ পার্টিকুলার ইনভেস্টমেন্ট। সো এই পার্টিকুলার ইনভেস্টমেন্টে রিলেভেন্স থিওরিটা আসছে ডিউ টু কনসিডারিং দ্য কস্ট directly related with this project. So if something else in my inventory for another use, thought we just suppose that toxic material was related with some kind of another projects. So আমাদের যখন ফার্স্ট কনসিডারেশনটা আমরা নিয়ে নিই that we are just compounding this interest rate for this particular project, so তো আমরা অন্যান্য প্রজেক্টের যে কোনো কিছু হোক সেটাকে ইগনোর করি। এই কারণে এই জায়গাটাতে একটু কনফিউশন হয়ে যায় যে আপনি যেটাকে বলতেছেন যে that toxic material belong to my inventory, so that could be for another project. So এইখানে কনফিউশনটা এসে দাঁড় হয়ে যায় যদি এটা অন্যান্য প্রজেক্টের জন্য রিলেটেড ডেডিকেটেডই হয়ে থাকে আর আমি যদি এই পার্টিকুলার প্রজেক্টকে অ্যাপ্রাইজ করতেছি, তো সাম সর্ট অফ দিস কাইন্ড অফ থিংস কামিং ইনটু দিস প্রজেক্ট এন্ড কনসিডারিং ইজ অ্যাজ এ পজিটিভ এনপিভি, সো এটা ইরিলেভেন্ট। তবে আমি এটা নিব না, কি নিব কি নিব না। আপনারা এই জন্যই তো আমি এত কথা বললাম এই টপিকের উপর, যেটা হচ্ছে আসলে তো ওভারঅল হচ্ছে আপনার গোল কনফ্লুয়েন্স হবে বিজনেসের সাথে সব এই যে প্রজেক্ট এ প্রজেক্ট বি অথবা ওল্ড প্রজেক্ট নিউ প্রজেক্ট সবগুলো মিলাই হচ্ছে ওভারঅল বিজনেসের পারফরম্যান্স। সো ওভারঅল বিজনেসের পারফরম্যান্সে আপনি ইউ আর সেভিং সামথিং এন্ড ইউ আর সেভিং সামথিং বিকজ অফ দ্য নিউ প্রজেক্ট, সো ক্রেডিট বিলংস টু দ্য নিউ প্রজেক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছেন? সো ইটস ফিনিশ নাও, এটা নিয়ে আর করা যাবে না। সো আপনার কনসেপ্ট হলো যে ইফ ইউ সেভ সাম মানি বিকজ অফ টেকিং আপ দ্য নিউ প্রজেক্ট, ইভেন ইফ ইট বিলংস টু দ্য ওল্ড প্রজেক্ট অর এক্সিস্টিং প্রজেক্ট, উই শুড গিভ ক্রেডিট টু দ্য নিউ প্রজেক্ট। সিম্পল। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার এই জায়গাটা আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি যদি বলি যে নতুন প্রজেক্ট নেওয়ার কারণে আমার 150 টাকা করে পার টনে 50 টনের জন্য সেভ হচ্ছে, তাই না? 100 টাকা করে 100 টাকা করে 100 টাকা করে। হ্যালো, জি স্যার বলেন। আমি ডিসপোজ করে টাকা পাইতাম 150 টাকা করে। না, ডিসপোজ তো আর এখন নাই, কারণ আমি তো নতুন প্রজেক্ট নিয়ে আসতেছি দ্যাটস ওয়াই। এটা তো নাই, এটা ডিসপোজ মানে ডিসপোজ করতে 100 টাকা খরচ হইতো। 100 টাকা খরচ হইতে কথা তো বলেনি স্যার। আরে এটা তো আমি এতক্ষণ বললাম, ডিসপোজ কষ্ট বলাই হচ্ছে not given in the book. এটা আমি নতুন আরেকটা কন্ডিশন অ্যাড করছি যে এটা হচ্ছে টক্সিকেটেড ম্যাটেরিয়াল and it doesn't have any market, you will not be able to sell it off, rather you need to dispose it off, and if you want to dispose it off you need to spend 100 টাকা for that. So in that case আপনার হচ্ছে if you don't dispose it off you are going to save some money, that is 5,000. So that is the example I have added on. এই পয়েন্টটা আমি মিস করেছিলাম স্যার।
আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তবে আর কি। আচ্ছা, মুভিং অন, নেক্সটটা হচ্ছে আপনার লেবার। লেবার দেখেন বলছে, লেবার হচ্ছে যখন লিমিটিং ফ্যাক্টর হয় তখন আসলে এই জিনিসটা ইট বিকামস ভেরি কমপ্লিকেটেড। কিরকম দেখেন, এই মাইনিং অপারেশন, পরের যে এক্সাম্পলটা, ইউজেস স্কিলড লেবার কস্টিং 8 পার আওয়ার, ঠিক আছে, 8 টাকা করে আপনার হচ্ছে লেবার খরচ হয়, which generates a contribution 8 per hour after deducting this labor cost, এবং পার আওয়ারে আপনার কন্ট্রিবিউশন হচ্ছে 6 per hour। ওকে, a new project is now being considered which requires 5,000 hours of skilled labor. There is a shortage of the required labor and any used in the new project must be transferred from the normal working. So what is the relevant cost of using the skilled labor on the project? So remember, এটাকে বলে হচ্ছে আপনার লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টর হচ্ছে যখন আপনার কোনো স্কার্সিটি থাকে রিসোর্সেস, অ্যাজ ফর এক্সাম্পল এই যে আপনার লেবার হচ্ছে becomes a limiting factor for this particular labor because there is a scarcity of the skilled labor. এখন এই স্কিল্ড লেবারের কন্ডিশনটা কি, তাদের পার আওয়ারের স্যালারি বা ওয়েজেস হচ্ছে 6 টাকা করে, আর তাদের পার আওয়ারে কন্ট্রিবিউশন হয় হচ্ছে আপনার 8 টাকা করে। তাইলে যদি আপনি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থেকে নিউ প্রজেক্টে ওটা নিয়ে যান, তাহলে বিকজ অফ ট্রান্সফারিং দ্য রিসোর্সেস ফ্রম এক্সিস্টিং প্রজেক্ট টু নিউ প্রজেক্ট, ইউ আর ফরগেইং কত টাকা করে, 8 টাকা পার আওয়ার। 6 টাকা পার আওয়ার স্যার। সিএম 6 টাকা স্যার, কন্ট্রিবিউশন মার্জিন 6 টাকা। এই কন্ট্রিবিউশন মার্জিন যদি 6 টাকা হয় তাহলে 6 টাকা পার আওয়ার, যদি 8 টাকা হয় তাহলে 8 টাকা। এখানে আসলে 6 টাকা আছে, সরি, তাহলে ধরুন 6 টাকা আপনি লস করতেছেন পার আওয়ার। তাহলে কি আমার এটা ফরগো হচ্ছে না? অপরচুনিটি কস্ট। স্যার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। জি, মানে আপনার কি হচ্ছে, এটা আপনার যেহেতু ট্রান্সফার করছেন ওর থেকে নিউ, আপনার 6 টাকা করে পার আওয়ারে কন্ট্রিবিউশন মার্জিন লস করতেছেন, তাই না? তাহলে এই 6 টাকা করে তো আপনার লস যেহেতু করতেছেন সেটা যোগ করতে হবে, মানে ওইখানে মাইনাস করতে হবে, প্লাস ওদের যে আপনার লেবারের কস্ট সেটা হচ্ছে 8 টাকা করে, সেটাও আপনার ওই নিউ প্রজেক্ট থেকে মাইনাস। দেয়ারফর আপনার আসলে এফেক্টিভলি কস্ট হবে হচ্ছে আসলে 8 প্লাস 6 14 টাকা করে পার আওয়ার ফর দা নিউ প্রজেক্ট। স্যার প্র্যাকটিক্যাল ওভার ভিত্তিতে চিন্তা করি, আসলে কি ব্যাপারটা প্র্যাকটিক্যাল? আসলে ব্যাপারটা প্র্যাকটিক্যাল, সেই জিনিসই আমার তো মনে হচ্ছে স্যার আমি নতুন একটা প্রজেক্ট শুরু করলাম, এই প্রজেক্ট এই লেবারটা ওই প্রজেক্ট থেকে এখানে নিয়ে আসার কারণে আমি যেটা ফরগন করলাম ওটাও আমি কষ্টে নিব কেন? প্লিজ হিয়ার মি আউট। আপনারা প্লিজ ওই আমার কথাগুলো শোনার পরে দেন প্রশ্ন করবেন বা ডিসকাশন করবেন, তাহলে ইজি হবে। প্র্যাকটিক্যালি কেন, আপনি শুধু একটা জিনিস ধরেন, মনে করেন আপনার একটা প্রজেক্ট আছে, ওল্ড প্রজেক্ট, ওই ওল্ড প্রজেক্টে আপনি পার আওয়ারে দিতেন হচ্ছে 8 টাকা, আর পার আওয়ারে কন্ট্রিবিউশন হয়তো 6 টাকা। ওকে, তার মানে 8 টাকা খরচ করে পার আওয়ারে আপনি পাচ্ছেন কত, 6 টাকা। এখন ইউ আর ট্রান্সফারিং দ্য লেবার ফ্রম ওল্ড প্রজেক্ট টু নিউ প্রজেক্ট। অলরাইট, নিউ প্রজেক্টে যখন যাবেন, যদি আপনি ওই কন্ট্রিবিউশন 6 টাকা থেকে বেশি না পান, will it be feasible, will it be reasonable to transfer the labor? নো স্যার, নো। এক্স্যাক্ট কনসেপ্টটা হচ্ছে এখানে। সো আমাকে চিন্তা করতে হবে 6 টাকা করে হচ্ছে আমার কন্ট্রিবিউশন প্লাস 8 টাকা করে লেবারের কস্ট, 28 টাকা আমার এফেক্টিভ খরচ। তো নতুন প্রজেক্টে ইফ উই কান্ট অ্যাড এনিথিং মোর দ্যান 14, সো ইট ইজ নট ফিজিবল টু টেক আপ দ্য নিউ প্রজেক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না, আমাকে স্যার 8 টাকা তো ওই কস্ট দিতেই হচ্ছে, আর ওইখানে আরো 6 টাকা কন্ট্রিবিউশন হারাচ্ছি, কারণ এখানে এই লেবারটা আনার জন্য ওইখানে আমি কন্ট্রিবিউশনটা পাচ্ছি না। সো এটাও আমার এখানে রিলিভেন্ট কস্ট। আমাকে ওভারঅল চিন্তাটা করতে হবে স্যার, এক্স্যাক্টলি, যার কারণে আর কি আমরা এটা পাচ্ছি এখন না। আপনারা বলেন প্র্যাকটিক্যালি কি এটা ঠিক আছে নাকি ঠিক নাই? অবশ্যই ঠিক আছে স্যার, প্র্যাকটিক্যালি এটাই হবে। প্র্যাকটিক্যালি ওইটাই। তো স্যার হ্যাঁ বলেন। আমি যদি এই লেবারটা যদি ওই প্রজেক্ট থেকে না নিয়ে বাইরে থেকে নিতাম তাহলে তো আমি 8 টাকাই পেতাম, তাহলে তো আমার এই প্রজেক্টে প্রফিট হতো। শুরুতে যে ডিসকাশন, এটা লিমিটিং ফ্যাক্টর স্যার। তো লিমিটিং ফ্যাক্টর মানে যদি আপনার আসলে লেবারের অ্যাভেইলেবিলিটি থাকতো তাহলে তো আপনার আর এত চিন্তা করা লাগতো না। মানে টোটালি মার্কেটে अवेलेबल নাই। সরি, মানে টোটালি এই লেবার আর মার্কেটে কোথাও अवेलेबल নাই। না এটা নাই, এটাই হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। अवेलेबल থাকতো তো ওই প্রজেক্ট থেকে নেওয়া লাগতো না, মার্কেট থেকে নিয়ে যেত। তো আর ওই প্রজেক্ট থেকে নেওয়া লাগতো না, তখন আপনি মার্কেট থেকেই নিয়ে নেবেন। ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। তো
শোনেন, আপনাদের মেইনলি প্রবলেম হয় এই সব জায়গায় আর কি। মানে আপনারা ওই ম্যাথ ঠিকই করতে যান, করতে গিয়ে দেখা গেল লিমিটিং ফ্যাক্টরে একটা ইস্যু দিয়ে দিয়েছে, রিলেভেন্ট কস্টিং এর ইস্যু দিয়ে দিয়েছে, আপনারা হয়তো ওটা ঠিক মতন অ্যান্সার করতে পারেন না। একটা ম্যাথে ওরকম 2-3টা ইস্যুস দেওয়া থাকে, ক্রিটিক্যাল ইস্যুস। সো ওইটা যদি না হয় আপনার তো ওই অঙ্কই উলটপালট হয়ে যাবে। এনিওয়ে, স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ করেন। স্যার এখানে যদি লেবারটা যদি আইডল পড়ি থাকতো সেই ক্ষেত্রে তো কস্ট হইতো 6 টাকা 8 টাকা জন্য লেবারটা আইডল পড়ি আছে। সেক্ষেত্রে আমি আমার প্রজেক্ট নিউ প্রজেক্ট করলে আমার ওল্ড প্রজেক্টে এটা আইডল পড়ি আছে যেহেতু আমার ওইখান থেকে যদি নিউ প্রজেক্টটা আনি তাহলে আমার 8 টাকা খরচ দরকার নাই। সেক্ষেত্রে কস্ট 6 টাকার সাথে 5000 গুণ করলেই তো হইতো। এবং সেক্ষেত্রে দেখতে হবে যে ওই যে লেবার পার আওয়ারে মানে আইডল পড়ে আছে, এটা কি ফিক্সড স্যালারি নাকি হচ্ছে ভেরিয়েবল স্যালারি, এটা আপনাকে স্যার এটা কিভাবে বুঝবো? এটা বলে দেওয়া থাকে, বলে দেওয়া থাকে। লেবারের যদি বলা থাকে পার আওয়ারের বেতন, তার মানে এটা ভেরিয়েবল। যদি বলা থাকতো যে লেবারের মান্থলি বেসিসে বেতন এরকম, তার মানে হচ্ছে এটা ফিক্স। যদি ফিক্স থাকে কষ্ট হবে না, কষ্ট হবে না। যদি ভেরিয়েবল হয় তাহলে ওর জন্য যতটুকু খরচ হবে সেটা। সো আপনাকে কেস ফ্যাক্ট বুঝে হচ্ছে ওই জিনিসগুলোকে অ্যাসিমিলেট করেই করতে হবে। আইডিয়াল থাকলে তো স্যার ওই কন্ট্রিবিউশনটা আসতোই না, তখন তো কন্ট্রিবিউশনটার প্রশ্নটা আসতোই না, কারণ আইডিয়াল তার কন্ট্রিবিউশন হবে কই থেকে? না না, এখানে স্যার যেটা আইডিয়াল যদি পড়ি থাকতো সেক্ষেত্রে আমার কস্ট হয়তো যে 6 টাকা, যে লস কন্ট্রিবিউশনটা হারাচ্ছে ওইটা। নো 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 আইডিয়াল হলে তো কন্ট্রিবিউশন হবেই না, আইডিয়াল পড়ে থাকলে কন্ট্রিবিউশন কই পাবে? মানে ফরগনের তো ইস্যু থাকলো না তখন আর না, তখন হচ্ছে আপনার শুধু লেবারের কস্টে চিন্তা করবেন, বুঝছেন? লেবারের কস্ট মানে হচ্ছে লেবারের দুই ভাবে কস্ট হইতে পারে। একটা হচ্ছে ধরেন মান্থলি স্যালারি। মান্থলি স্যালারি হলে কি হলো, ফিক্সড বেতন। তখন সেটা সাঙ্ক কস্ট আসতো না তখন আর। তখন তো আর আপনার আসবে না। কিন্তু যদি আপনার বলা থাকতো যে আচ্ছা লেবার কস্ট হচ্ছে আপনার আওয়ারলি হয়, তাহলে তো আপনার এই প্রজেক্টের জন্য যতটুকু রেলিভেন্ট ততটুকু আপনারা নেবেন। শোনেন, আমি ওয়াই আই এম স্পেন্ডিং মাচ টাইম অন দিস, কারণ হচ্ছে এই কনসেপ্টগুলো যদি আপনার না ডেভেলপ করে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করতে পারবেন না। দেখুন, এই জন্য আমি আসলে দেখেন যে শুরুতে এই জিনিসের উপর ফোকাস করি। আপনাদের প্রবলেম কিন্তু এই সব জায়গায়, বুঝছেন? এমনি কিন্তু ক্যাশ ফ্লোর বেসিক জিনিস আপনারা জানেন, কেমনে করেন এইসব জিনিস স্যার কোশ্চেনে বলে দেওয়া থাকে whether this is a contract labor or a hired labor per hour। এই প্রবলেমগুলো কোশ্চেনে বলে দেওয়া থাকে, এটা কি কন্ট্রাক্ট লেবার নাকি হায়ার্ড লেবার পার আওয়ার। সো এটা বলা থাকে, এটা বলা থাকে। সো as long as there is a surplus, and it is a contract labor and there should not be any cost। এটা বলে দেওয়া থাকে স্যার কোশ্চেনে, বলে দেওয়া থাকে। আচ্ছা, এবার আসেন হচ্ছে দেখেন তো ইন্টারেক্টিভ কোশ্চেন 7, এইটা একবার পরীক্ষায় এসেছিল, বুঝছেন? এবং ওই যে ম্যাক্সিমাম লোকজন ভুলভাল করছিল। ইন্টারেক্টিভ কোশ্চেন 7 এ আসেন, দেখেন a research project which to date has cost to the company 150,000 is under review। 1,50,000 টাকা হচ্ছে আপনার টু ডেট খরচ হয়ে গেছে। রিমেম্বার, আমরা হচ্ছে while discussing the concept of relevant cost, আমরা বলছিলাম relevant cost হচ্ছে futuristic incremental in nature and the amount which has already been spent by sunk in nature are part of relevant cost। এখন আপনারা বলেন এই যে 1,50,000 টাকা যে অলরেডি খরচ হচ্ছে এটা সান কস্ট। এটা আসবে না স্যার, আসবে না। ভেরি গুড। বলছে the project is allowed to proceed, it will be completed in approximately 1 year when the results have to be sold to a government agency to 300,000। মানে এটা গভর্নমেন্টের কাছে সেল করবে 3 লাখ টাকায় সেল করবে। দ্যাট ইজ ফাইন। Shown below are the additional expense and information. Materials have just been purchased at 60,000. It is toxic. If it is not used in the project, must be disposed of at a cost of 5,000. এরকম কিন্তু একটু আগে আমরা আলাপ করছি 5,000 টাকার এক্সাম্পল। Coincidentally it matches। পজিটিভ আর কি, পজিটিভ খরচ। Toxic in nature, এই প্রজেক্ট ইউজ না হয় তাহলে হচ্ছে এটা it will be, তাহলে কি 5,000 টাকা হবে হচ্ছে আমার পজিটিভ ইনফ্লো। তার মানে দেখেন, even if you have spent 60,000 টাকা, since you have not decided for the project to proceed on or to take on, এই জন্য হচ্ছে আপনি you are not considering that 60,000, কারণ কি আপনার এটা অলরেডি খরচ হয়ে গেছে। so it becomes some sort of sunk cost। আর ওই যে 5,000 টাকা আপনি সেভ করতেছেন, এটাকে আপনি কি করতেছেন, আপনার নিউ প্রজেক্ট এমপ্লয়ি হিসেবে ধরতেছি। মুভিং অন লেবার।
and inflow হিসেবে ধরছে। Then moving on labor, skilled labor is hard to recruit. So দেখেন এটা কিন্তু লিমিটিং ফ্যাক্টরের output. The workers concerned were transferred to the project from the production department. At a recent meeting, at the production manager claimed that if these people are returned to him, they could generate 150% in the next year. So এটা যদি রিটার্ন করা হয় তারা 1,50,000 টাকা নেক্সট ইয়ারে জেনারেট করতে পারবে। Prime cost of this sales would be 1 lakh টাকা, including 40,000 of the labor cost itself. তার মানে 1,50,000 টাকা, দেখেন 1,50,000 টাকা সে জেনারেট করতে পারবে। এর মধ্যে 1 লাখ টাকা হচ্ছে আপনার প্রাইম কস্ট, কিন্তু এই 1 লাখের মধ্যে আবার 40,000 টাকা কি লেবার কস্ট, তাই না? তাইলে এফেক্টিভলি লেবার কস্ট বাদ দিয়ে আমাদের খরচ কত? 60,000। 1 লাখ মাইনাস 40। তার মানে ওই প্রজেক্ট থেকে লেবার কস্ট বাদ দিয়ে we are going to generate 90,000 টাকা এফেক্টিভলি, তাই না? ইয়েস স্যার। অথবা আপনি এইভাবে চিন্তা করেন, 1 লাখ টাকাই আমি মাইনাস করি। 1 লাখ টাকা মাইনাস করলে কত হয়? এখানে 50,000 টাকা সিএম হয় না, কন্ট্রিবিউশন মার্জিন, রাইট? ইয়েস স্যার। আর লেবার আপনার 40,000, তাহলে টোটাল অপরচুনিটি কস্ট আপনার রেলেভেন্ট কস্ট হবে হচ্ছে 50,000 প্লাস 40,000, 90,000 ফর দা নিউ প্রজেক্ট। ঠিক আছে? স্যার বুঝে নেই ব্যাপারটা। এই যে একটু আগেই কিন্তু আমরা এরকম করছি যে বলছে যে এই লেবারটা হচ্ছে আপনার লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে? সো বলছে যে এইটা যদি আপনার নিউ প্রজেক্ট বাদ দিয়ে যদি আপনার ওই যে আগের যে ম্যানেজার আছে তার কাছে রিটার্ন করা হয় এই লেবারকে, he would have earned 150,000, মানে 1,50,000 টাকা জেনারেট করতে। 1 লাখ টাকা হচ্ছে জেনারেট করতে প্রাইম কস্ট হইতো, মানে দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট কত হইতো আপনার? 1 লাখ টাকা। তার মানে কন্ট্রিবিউশন মার্জিন কত হইতো তাইলে? 50,000 টাকা। ইয়েস স্যার। এখন যদি নিউ প্রজেক্টে আপনি ট্রান্সফার করেন, আমাদের কনসেপ্ট কি যে নিউ প্রজেক্টে যেহেতু আমি ট্রান্সফার করতেছি, আই নিড টু আর্ন কন্ট্রিবিউশন ফর গম, দ্যাট ইজ 50,000 টাকা, প্লাস লেবার কস্ট ইটসেলফ হুইচ ইজ 40,000 টাকা। এই দুইটা যোগ করলে হচ্ছে আমার কত হয়? 90,000 টাকা। 90, জি স্যার। will be relevant cost for our new project. দেখেন, this is basically the summation of these on and these on. ঠিক আছে? ওকে। এইটা প্লাস এটা যোগ করলে, একটু আগে না আমরা লেবারটা দেখলাম, সেম কনসেপ্ট। জি স্যার, ওই 8 টাকা 6 টাকা ওইটার মতো স্যার। 8 টাকা 6 টাকা ওরকম। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। 6 টাকা সমান সমান এখানে 50,000, আর 8 টাকা সমান এখানে 40,000। গুড। তার মানে হচ্ছে ইউ আর বিল্ডিং অন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা লাইন আছে, the overhead absorbed into the production would amount টাকা 20,000, overhead absorption 20,000 টাকা। রিমেম্বার একটু আগে কিন্তু আপনি আপনাদেরকে 4-5টা লাইন খুব পাওয়ারফুল লাইন দিয়েছি। রেলেভেন্ট কস্ট doesn't include absorbed overhead, allocated overhead অথবা হেড অফিস। তার মানে এই 20,000 টাকা will it be relevant or irrelevant? irrelevant স্যার। irrelevant, তাই না? জি। আচ্ছা, গুড। এবার আসেন রিসার্চ সিস্টেম। It has already been decided that when the work on the project ceases, the research department will be closed and research wages for the year are 60,000 taka. Research wages 60,000 taka, that is relevant. Okay. Redundancy and severance pay has been estimated 15,000 now and 35,000 taka in 1 year's time. Here is a catch. এই বছরের যে 60,000 টাকা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট সমস্যা হলো যদি আপনি ওই লেবারদেরকে এখন রিডান্ডেন্ট করিয়ে দেন, তাহলে হচ্ছে আপনি 15,000 টাকা দিয়ে আপনি ওদেরকে এই করে দিতে পারেন, লে অফ করে দিতে পারেন। কিন্তু যদি আপনি 1 বছর পরে করেন, 1 ইয়ার্স টাইম মানে কি? এখন থেকে 1 বছর পরে। সো 1 ইয়ার্স টাইমে যদি করেন তাহলে 35,000 টাকা হচ্ছে আপনার সিভিলিয়ান্স পে হবে বা রিডান্ডেন্সি পেমেন্ট হবে। সো আপনি যদি ওদেরকে রাখেন তাহলে হচ্ছে আপনার কি কস্ট কত বাড়তেছে বলেন তো? How much? 20,000 sir. So back to our relevant cost concept. Relevant cost concept হচ্ছে আমরা কি বলছি? That is incremental in nature, futuristic এবং হচ্ছে cash flow in nature. তার মানে এইখানে 15,000 টাকা তো বাই এনি মিনস আপনার এটা হইতোই ফিক্স।
তাই না? সো যেহেতু আপনি 1 বছর লিঙ্গার করতেছেন, আপনার কস্টটা কত বেড়ে যাচ্ছে? 20,000 বেড়ে যাচ্ছে। সো 20,000 becomes relevant. সো এই 20,000 টাকাই এখন মাইনাস করতে হবে। স্যার এখানে কি 20,000 টাকায় দেখাবো নাকি 35,000 নেগেটিভ করব আর 15,000 পজিটিভ করে দেখাবো? আপনি 35 মাইনাস 15 দিয়ে মাইনাস 20,000 দেখিয়ে দিয়ে অসুবিধা নেই। মানে আলটিমেটলি আমরা চাই রেজাল্ট না না স্যার, আমি ওইটাই বলতে চাই না। আমি অঙ্কের মধ্যে সেপারেটলি পজিটিভ দেখাবো 15,000 আর নেগেটিভ দেখাবো 35,000 এরকম করে নাকি একই? যে there are two ways of doing it. either হচ্ছে অনলাইনে আপনি 35,000 মাইনাস 15,000 দিয়ে আপনি এক লাইনে দেখিয়ে দিলেন 20,000, দুই লাইনে দেখাইতে চান সেটাও। As long as you understand the concept, that is absolutely okay. There is nothing to do with one line, two line or three lines. বুঝতে পেরেছেন? ওকে স্যার, আচ্ছা, ঠিক আছে। এবার আসেন হচ্ছে ইকুইপমেন্ট। The project utilizes a special microscope which cost 8,000 3 years ago. Okay, 8,000 টাকা দিয়ে আপনার 3 বছর আগে কিনছে। So obviously এই 8,000 টাকা is not our relevant cost. It has residual value of 3,000 in another 2 years and the current disposal value is 8,000. Okay, if the project if used in the project, it is estimated that disposal value in 1 year's time will be 6,000. So চারটা ইনফরমেশন দেওয়া আছে, so you will be easily baffled or easily confused because of this lot of information. তার মানে কি আছে? প্রথম ইনফরমেশন হচ্ছে 8,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছে 3 বছর আগে। ওকে, এটা 3 বছর আগে কিনছে, that's not my headache, so you can eliminate that information. Secondly বলছে residual value 3,000 টাকা in another 2 years time. My project is for 1 year time, so I'm not concerned about residual value after 2 years time, so I can eliminate information as well. বুঝতে পেরেছেন? আচ্ছা, Third information হচ্ছে current 8,000. So if you dispose it now, you are going to recover 8,000 টাকা. Fair enough. Then if you dispose it on year's time, then you are going to recover 6,000. Come on. So that becomes relevant. এখন যদি আমি করি তাহলে হচ্ছে 8,000, যদি 1 বছর পরে করি তাহলে কত পাবো? 6,000. So how money you are going to lose? 2,000 টাকা স্যার, 2,000 টাকা নেট লস করতেছি আমরা, কারণ 1 বছর ইউজ বেশি করার জন্য আমরা কম রিসেডেল ভ্যালু পাচ্ছি, সেলভেজ ভ্যালু কম পাচ্ছি। That 2,000 টাকা becomes relevant. তখন এই 2,000 টাকা মাইনাস ফর্মে যাবে ইকুইপমেন্ট রিডাকশন ইন রেসিডিয়াল ভ্যালু। স্যার এটা যদি ওই যে আমাদের ম্যাথে এই যে সেলফ টেস্টে মানে এখানে আমাদের বইয়ের ম্যাথে ম্যানুয়ালে দিছে যে এই 8,000 টাকাকে ফার্স্টে এটার ইয়েটাকে ওই আপনার টিডিএটাকে পজিটিভ করে ফার্স্টে 8,000 টাকা নিয়ে আসছে। জি, বইয়ের ম্যাথে স্যার আর কি এটা 8,000 টাকা পজিটিভ করে টিডিএতে নিয়ে আসছে। পরবর্তীতে স্যার এটাকে আবার যখন সে আবার এটা সালভেজ ভ্যালু হিসেবে আবার ওই ইয়ে পার্টে রিকভার করতেছে, তখন এটাকে 6,000 আবার সেপারেট করে আবার সেটাকে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাথে কি ইমপ্যাক্টটা তো স্যার আমরা ওইভাবেই দেখাবো, তাই না? এখানে তো যেহেতু আপনি আমি আপনাদেরকে কিন্তু বারবার বলতেছি, please just develop the concept, forget about book or everything. আপনার once you develop the concept, either way আপনি যেভাবেই হোক you solve the math, and if it is according to the financial management concept, it is done. Not necessarily you have to follow the format and everything blindly. আপনাদের প্রবলেমটা কি হচ্ছে জানেন? আপনারা হচ্ছে বইয়ে দেওয়া আছে, so it becomes bible, so you just need to follow it blindly. No, that is not financial management. এবং আপনাকে আরো বেশি ইনটুইটিভ হইতে হবে, আরো বেশি প্রোঅ্যাক্টিভ হইতে হবে, আরো বেশি ক্রিয়েটিভ হইতে হবে। জাস্ট ডেভেলপ দ্য কনসেপ্ট এন্ড অ্যাপ্লাই ইট ইন ইওর ওন ওয়ে। এই যে আমি আগে বলছি যে 8,000 এবং 6,000 দুই লাইনে দেখালেও হবে, এক লাইনে দেখালেও হবে, নো বিগ ডিল। It doesn't matter actually, sir. It doesn't matter at all. It doesn't matter, but if in any question it is separately says that please show the incremental approach. In that case, I mean, whatever you were saying, it is absolutely valid. We should show only the $2,000 or $2,000 there. Exactly. If there, I mean, if it is specifically said in the question, please follow the incremental approach. Okay, so in that case, শোনেন আপনারা তাইলে হচ্ছে এইটা মানে প্লিজ আরো একটু ইয়া হন আর কি, হ্যাঁ, নট নেসেসারিলি যে বই আমার ফলো করতে হবে, মানে এক্স্যাক্টলি ব্লাইন্ডলি দরকার নাই। আচ্ছা, পরে আসেন শেয়ার অফ জেনারেল বিল্ডিং সার্ভিসেস। The project is charged with 35,000 per annum to cover the general building expenses. এখন দেখেন জেনারেল বিল্ডিং এক্সপেন্সেস মানে দিস ইজ সামহাউ আপনার অ্যালোকেশন অফ জেনারেল বিল্ডিং এক্সপেন্সেস। ডু ইউ থিংক ইটস রিলেভেন্ট? Because this is fixed in nature. In any way
আপনার you need to incur these expenses, so it doesn't relevant to this project. So simply ignore that 35,000. Then immediately the project is discounted, the space occupied could be sublet for a rental of 7,000. যদি আপনি এই প্রজেক্টটা ছেড়ে দেন তাহলে হচ্ছে it could be rented out to 7,000. Come on, there is a number. কারণ কি ইউজ না করি তাহলে অন্য কোথাও আমি ভাড়া দিয়ে কত পাইতাম 7,000 টাকা। আপনাদের যে আবার হয়তো প্রশ্ন করবেন ইজ ইট প্র্যাকটিক্যাল? ইয়েস। মনে করেন আপনার একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং আপনি ভাড়া দিতে পারেন অথবা ওন পারপাসে ইউটিলাইজ করতে পারেন, ওন বিজনেস পারপাস। তাহলে বিজনেস পারপাসে যখন আপনি ওই বিজনেসের ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করবেন, দ্য ওয়ে ইউ শুড ফলো যে আপনি এই জায়গাটা অন্য একটা মানুষের কাছ থেকে ভাড়া নিয়েছেন, দ্যাট ইজ সেটার ভাড়া কত 7,000 টাকা। সো ইউ নিড টু আর্ন all the money to cover all the expenses including that opportunity cost in order to make sure if that project is feasible. Is it really making money? আপনার এই প্রজেক্ট is it really adding any value to it? মানে আপনার ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের যে কনসেপ্ট না, সেই কনসেপ্টের সাথে কিন্তু এটা অ্যালাইন। কারণ আপনি এমন ভাবে করলেন, করে দেখা গেল যে আসলে এই বিজনেস চালায় আপনার লস হচ্ছে, এটা আপনি ওইটা যদি কনসিডার না করেন, কারণ কি বেটার হচ্ছে এটার যদি আপনি রেন্ট দিয়ে দিতেন আপনি হয়তো ওইখানে আরো বেশি আর্ন করতে পারতেন। দেয়ারফোর এই দিকটাকে আপনার কনসিডার করে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করা হয় ইন অর্ডার টু টেক দ্য রিজন ডিসিশন। আমরা কি ক্লিয়ার? হ্যালো স্যার, আরেকটু এটা একটু ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না? মানে আমি যেটা বলতেছি ট্রাই টু ফলো থ্রু। মনে করেন আপনার একটা বিল্ডিং আছে, ঠিক আছে? হ্যাঁ। এই বিল্ডিংটা আপনি আইদার রেন্টেড আউট করতে পারেন অর এই বিল্ডিংটা নিজের কাজে ইউজ করতে পারেন, মানে অফিসের কাজ, ঠিক আছে? যদি আপনি রেন্ট করেন তাহলে কয় টাকা পাবেন আপনি? 7,000 টাকা। যদি আপনি বিজনেস করেন তখন হচ্ছে আপনার ওই বিজনেসের 7,000 টাকা খরচ হিসাবে দেখানো উচিত। কেন দেখানো উচিত? কারণ হচ্ছে আপনি অ্যাসিউম করতেছেন had there been no building of yourself you would have rented it out from outsiders at a cost of 7,000 per annum or per month. কেন? তার মানে যদি আপনার না হতো আপনি 7,000 টাকা দিয়ে তো অন্য কারো কাছ থেকে ভাড়া করতেন। তাইলে এই প্রজেক্টটা ইজ ইট রিয়েলি অ্যাডিং এনি ভ্যালু টু ইউ, এটা যদি আপনি ডিটারমিন করতে চান, সো ইউ অবভিয়াসলি নিড টু কনসিডার দ্যাট 7,000 টাকা অ্যাট আউটফ্লো। দেন হচ্ছে আপনি দেখেন বটম লাইনে if there is anything positive, yes it is definitely adding value on the top of 7,000 টাকা। কারণ আমি ভাড়া দিলে 7,000 টাকা তো পাইতামই, ওই 7,000 টাকা তো আমি পাচ্ছি আমার বিজনেসের থেকে, প্লাস আই এম অ্যাডিং সাম এক্সট্রা ভ্যালু টুয়ার্ডস মাইসেলফ। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য লজিক। স্যার, উপরে যে ওই যে 35,000 ছিল ওইটা একটু বলেন তো আবার। The project is charged with 35,000 per annum. আচ্ছা, ওইটা তো বলছে চার্জ উইথ 35,000 per annum to cover general building expenses. তো জেনারেল বিল্ডিং এক্সপেন্সেস ইট ইজ ফিক্সড ইন নেচার। এটা তো অন্য মানুষের, মানে অন্য যে এটা, মানে আমি প্রজেক্ট নেই আর না নেই, এটা তো অলরেডি হচ্ছে আপনার খরচ হবেই। ওকে স্যার। যেহেতু এটা আমার ফিক্সড ইন নেচার, সো ইট ইজ নট গোইং টু চেঞ্জ মাই ডিসিশন। এটা আমার হচ্ছে জেনারেল বিল্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে? ওকে স্যার। আর পরেরটা কি আপনারা বুঝতে পারছেন? পরের কনসেপ্টটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট, which is 7,000. ক্লিয়ার ক্লিয়ার। মানে এখানে কি তাহলে 42,000 রিলেভেন্ট কস্ট হবে? সরি স্যার, এখানে কস্ট কি তাহলে 42,000 রিলেভেন্ট কস্ট হবে? 7,000 শুধু 7,000 তো জেনারেল বিল্ডিং এক্সপেন্স। জেনারেল বিল্ডিং এক্সপেন্স হচ্ছে ফিক্সড ইন নেচার। আপনি এই প্রজেক্ট নেন আর না নেন এই 35,000 টাকা হবেই। সেই বিল্ডিং এর এক্সপেন্সটা একটা আপনাকে অ্যালোকেট করতেছে। যে কমন এক্সপেন্ডিচার থাকে না এরকম। ইটস লাইক আমি আপনাকে বলি, ধরেন একটা হোল্ডিং কোম্পানি, ঠিক আছে? হোল্ডিং কোম্পানির একটা হেড অফিস থাকে, অনেক যে বিদেশে হোল্ডিং কোম্পানির হেড অফিস থাকে, ধরেন সিঙ্গাপুর। ওই সিঙ্গাপুরে আপনার হেড অফিসের খরচ টরচ আছে। এখন নতুন আর একটা ইনভেস্টমেন্ট আপনার নেওয়া হচ্ছে। ইনভেস্টমেন্ট নেওয়ার সময় সিঙ্গাপুর থেকে একটা কস্ট অ্যালোকেট করে দিল যে এটা নাও, এটা বাংলাদেশে নতুন বিজনেস করছো, এটা এখন আপনি বলেন ইজ ইট রেলিভেন্ট ফর বাংলাদেশি বিজনেস? ফর অ্যাকাউন্টিং পারপাস দিস ইজ রেলিভেন্ট। ইজ ইট রেলিভেন্ট ফর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পারপাস? না স্যার। কেন বলেন তো? কারণ ও বাংলাদেশের ইনভেস্টমেন্ট নিক আর না নিক, সিঙ্গাপুরের ওই এক্সপেন্স ওর হবেই, ঠিক আছে? রিলেভেন্ট ক্যাশ ফ্লোর তার কনসেপ্টটা হইতেছে আমার ডিসিশন নয় কোন কস্ট গুলো ইফেক্ট ফেলবে সেইগুলো। এই 35,000 আমার কোনো ইফেক্ট ফেলতেছে না স্যার, অলরেডি অকার্ড। বাট 7,000 টাকা আমি যদি না নেই তাহলে অন্য কোথাও এটা আমি ভাড়া দিতে পারবো, সো এটা রিলেভেন্ট। এক্স্যাক্টলি।
তাহলে দেখেন এই যে 25 থেকে 28 পর্যন্ত আমরা এখানে এই কনসেপ্টটা আলাপ করলাম, দ্যাট ইজ রেলিভেন্ট ক্যাশ ফ্লোস এন্ড অপরচুনিটি কস্ট। তো আবার যখন ক্লাস শেষ হবে এই জিনিসগুলো আবার আপনারা নিজেরা দেখবেন, ঠিক আছে? এই যে এক্সাম্পলগুলো দেখালাম। নেক্সট কনসেপ্ট উই আর গোইং টু ডিসকাস, দ্যাট ইজ কল্ড ডেপ্রাইভাল ভ্যালু। মাঝে মাঝে এই ডেপ্রাইভাল ভ্যালুর জিনিসটা আসে। একটা কোশ্চেন ছিল স্যার। জি, গুড পয়েন্ট। সেটা হচ্ছে মানে ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজালের ক্ষেত্রে আমরা কি ধরবো যে সবসময় যে ইনভেস্টমেন্ট আমরা করতে যাচ্ছি আর করতে যাচ্ছি না, কোনটা ধরবো? করতে যাচ্ছি এটা ধরেই কি আমি মানে অ্যানালাইসিস করব? আচ্ছা আপনি বলেন তো কোনটা হওয়া উচিত? আমার কাছে সবসময় মনে হচ্ছে মানে প্রজেক্টটা আমি করব, ইনভেস্ট করতে যাচ্ছি, সেই সেন্সে অঙ্কটা করা। এক্স্যাক্টলি। শুনেন আপনাদের সমস্যা এই যে খুব একদম গোড়ায় গোড়ায় গলদ রয়ে গেছে। মানে ডিসিশন নেওয়ার জন্য করব না করব। ওই যে ডিসকাশনটা ছিল আমার একদম শুরুতে, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল এন্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনভেস্টমেন্ট। প্রথমত হচ্ছে আপনি যখন সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করেন তখন হচ্ছে ইন অর্ডার টু মেক শিওর যে আপনার এই ইনভেস্টমেন্টটা একটা ভালো জায়গায় হচ্ছে এবং এই ইনভেস্টমেন্ট ইজ গোয়িং টু অ্যাড সাম ভ্যালু টু দ্য বিজনেস, এই জিনিসটার জন্য ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করা উচিত। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করে যদি আপনি দেখেন দিস ইজ নেগেটিভ রেজাল্ট, তাহলে হচ্ছে ইউ শুড নট গো উইথ দ্য রেজাল্ট। যদি আপনি দেখেন পজিটিভ, ইউ ক্যান গো আহেড উইথ দ্য রেজাল্ট। সো দ্যাটস দ্য হোল পারপাস। বিফোর টেকিং আপ দ্য প্রজেক্ট ইউ শুড ডু দ্য ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আসলে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস করা যায়, বাট হোয়াট ইজ দ্য পারপাস অফ ইট? বুঝতে পেরেছেন? আপনার শীটের প্রথম লাইনেই বলা আছে স্যার যে প্ল্যানিং ফর লং টার্ম প্রজেক্ট এন্ড ক্যাপিটাল অ্যাসেট। প্ল্যানিং, এটাই প্ল্যানিং। প্ল্যানিং। আচ্ছা এবার আসেন ডেপ্রাইভাল ভ্যালু। ডেপ্রাইভাল ভ্যালু হচ্ছে এ কারেন্টলি ওন অ্যাসেট ইজ রিকোয়ার্ড ফর অ্যানাদার প্রজেক্ট। মনে করেন আপনি এখন একটা অ্যাসেট ওন করছেন, ইট ইজ রিকোয়ার্ড ফর অ্যানাদার প্রজেক্ট। মনে করেন ওই যে ড্রেজিং মেশিন টেশিন আছে না, একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার একটা এটা হচ্ছে ইটস এ কনস্ট্রাকশন কোম্পানি। কনস্ট্রাকশন কোম্পানির কারেন্ট একটা প্রজেক্ট পেয়েছে, সেটা হচ্ছে কারেন্ট একটা প্রজেক্ট, কারেন্ট না এক্সিস্টিং একটা প্রজেক্ট আছে, দ্যাট ইজ পদ্মা সেতুর প্রজেক্ট। ধরেন মোমেন রিয়েল এস্টেট পদ্মা সেতুর একটা প্রজেক্ট পেয়েছে and it has got one dredging machine there. এখন নতুন আরেকটা প্রজেক্ট মোমেন রিয়েল এস্টেট পেয়েছে, দ্যাট ইজ হচ্ছে ধরেন রেলওয়ে প্রজেক্ট। এই রেলওয়ে প্রজেক্টেও একটা ড্রেজিং মেশিন দরকার। এখন এই ডেফিনিশনটা দেখেন বা এক্সপ্লেনেশনটা দেখেন, এ কারেন্টলি ওন্ড অ্যাসেট ইজ রিকোয়ার্ড ফর অ্যানাদার প্রজেক্ট। মানে পদ্মা সেতুর ওই ড্রেজিং মেশিনটা কিসে দরকার হচ্ছে এখন? রেলওয়েতে। দ্য এক্সিস্টিং অ্যাক্টিভিটি ইজ টু বি ডিপ্রাইভড অফ দ্য অ্যাসেট। মানে যদি আপনি ওই পদ্মা সেতুর ওইখান থেকে ড্রেজিং মেশিনটাকে নিয়ে আসেন আপনার রেলওয়ে প্রজেক্টে, পদ্মা সেতু প্রজেক্ট ইজ বিং ডিপ্রাইভড অফ দ্যাট ড্রেজিং মেশিন। হেই আপনারা কি বুঝতেছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। ক্যালকুলেটেড, এটা কিভাবে ক্যালকুলেট করা হয়? লোয়ার অফ রিপ্লেসমেন্ট কস্ট এন্ড রিকভারেবল অ্যামাউন্ট। রিকভারেবল অ্যামাউন্ট ইজ দ্য হায়ার অফ ভ্যালু ইন ইউজ এন্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। সো ভ্যালু ইন ইউজ এবং নেট রিয়েলাইজেবল ভ্যালুর যে হায়ার সেটা হচ্ছে আসলে রিকভারেবল অ্যামাউন্ট। আই এম শিওর ইউ আর অ্যাওয়ার অফ রিকভারেবল অ্যামাউন্ট ফ্রম দ্য ইম্পেয়ারমেন্ট টেস্টিং নলেজ। আপনারা যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করছেন IAS 36, ওইখানে আসলে রিকভারেবল অ্যামাউন্টের বিশাল আলোচনা রয়েছে। আর রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে what will be the replacement cost if you want to replace now? এখন যদি আপনি এই জিনিসটাকে রিপ্লেস করতে চান, how much is the replacement cost? সো ওই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকেই হচ্ছে বলা হয় হচ্ছে ডেপ্রাইভাল। একটু আমরা দেখি ডিফারেন্সটা না লোয়ারটা স্যার? কোনটা স্যার? রিলিভেন্ট কস্ট আর রিকভারেবলের যেটা ছোট সেটাই তো স্যার ডিপ্রাইভাল ভ্যালু। আসলে আমি একটু ভুল বলছি, ওটা হবে হচ্ছে লোয়ারটা। আচ্ছা এবারে একটু দেখো একটা ইন্টারেক্টিভ কোশ্চেন 28 এর interactive question 8. You all there? Yes sir. Okay. দেখেন, Joe's car is not insured against theft. He bought it 2 years ago for 2000. 2000 টাকা দিয়ে একটা কার কিনছিল। A similar value vehicle would now cost 1000. তার মানে এটা কি 1000 টাকা will be our what? Relevant. Sorry? Relevant cost. আন্দাজে বলা যায়। No sir, replacement cost. Replacement cost, right. He believes he could sell the vehicle 1000 after spending 100 on advertising. সে 1000 টাকায় বিক্রি করতে পারবে after spending 100 on advertising.
তার মানে হচ্ছে এনআরভি নেট রিয়েলাইজেবল ভ্যালু কত হবে তাহলে 900 900 very good. The vehicle has 2 years of life remaining and over the years he believes it will save him taxi fares with a present value of 800. তার মানে ভ্যালু ইন ইউজ কত 800 তাহলে রিকভারেবল অ্যামাউন্ট কত 900 স্যার 900 দুইটার মধ্যে হুইচ এভার হায়ার রিপ্লেসমেন্ট কস্ট হচ্ছে 1000 রিকভারেবল অ্যামাউন্ট হচ্ছে 900 so how much should be the deprivable value 900 স্যার 900 ঠিক আছে এইটা হবে হচ্ছে আপনার deprivable value deprivable value এইভাবে আসলে পরীক্ষায় আসে না deprivable value আপনাদের পরীক্ষায় যেভাবে আসে সেটা হচ্ছে ধরেন ওই যে ড্রেজিং মেশিন যে এক্সাম্পলটা দিলাম সো ড্রেজিং মেশিনটা যদি আপনি নতুন প্রজেক্টে নিয়ে যান প্রবলেম যেটা হবে এক্সিস্টিং যে পদ্মা সেতু ওই পদ্মা সেতু ড্রেজিং মেশিনের যে ডেপ্রিসিয়েশনটা আছে সেই ডেপ্রিসিয়েশনের বেনিফিট থেকে সে বঞ্চিত হবে দেয়ারফর ওই ডেপ্রিসিয়েশন ফরগন এটা হচ্ছে বেসিক্যালি আমার নিউ প্রজেক্টে মাইনাস হিসাবে দেখাইতে হবে you are lost right yes sir yeah মানে আমরা বলছি যে ডেপ্রাইভাল ভ্যালুর এই যে সিম্পল ম্যাথটা দেখছি এরকম পরীক্ষায় আসে না তো কি রকম আসতে পারে যে একটু আগে আমরা एग्जांपल দিলাম যে পদ্মা সেতু দ্যাট ইজ দ্য এক্সিস্টিং প্রজেক্ট এন্ড ইট ইজ ইউজিং এ ড্রেজিং ইকুইপমেন্ট এবং দ্যাট ড্রেজিং ইকুইপমেন্ট ইজ বিং ট্রান্সফার্ড টু এ নিউ প্রজেক্ট হুইচ ইজ রেলওয়ে প্রজেক্ট এন্ড বিকজ অফ transferring the dredging machine to the new project Podda Setu is going to lose the benefit of capital allowance or depreciation তখন কি পদ্মা সেতু কি আর ওই বেনিফিটটা পাবে ওই ড্রেজিং মেশিনে নো স্যার সেটাই তো বুকতে থাকবে না হচ্ছে বেসিক্যালি পাবে কে ওই নিউ যে রেলওয়ে আছে ও পেয়ে যাবে তাই না কিন্তু যখন আমরা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে চিন্তা করব ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে ওর জন্য এটা আমরা আসলে নেগেটিভ হিসাবে দেখাবো কারণ কি কারণ হচ্ছে যেহেতু এটা আমরা পদ্মা সেতু থেকে ট্রান্সফার করে নিয়ে এসেছি নিয়ে আসার ফলে পদ্মা সেতুর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশনের উপর যে ট্যাক্স বেনিফিটটা আছে দ্যাট ইজ গোয়িং টু ফরগো এবং এইটা আমার নিউ প্রজেক্টে ইট শুড বি অপরচুনিটি কস্ট দ্যাট শুড বি নেগেটিভ কারণ নিউ প্রজেক্টে ওই নেগেটিভ সব মাইনাস করে বা কনসিডার করে ইফ ইট অ্যাডস সাম ভ্যালু ইফ দেয়ার ইজ এনিথিং লেফট ইন দ্য বটম লাইন দেন হচ্ছে নিউ প্রজেক্ট ইজ টেকিং ওয়ার্থওয়াইল ওকে স্যার ইয়েস স্যার আপনি সবাই বুঝতে পারছেন হ্যাঁ স্যার ইয়েস অর নো ইয়েস আচ্ছা খুব অসুবিধা নাই আপনাদের এটার ম্যাথও আছে আমি ম্যাথ করাই দিব একটা ম্যাথে আছে এরকম সো এটা আমি দেখাই দিব সো আপাতত এইটুকু থাকলেই হবে নেক্সট যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ট্যাক্সেশন খুব কেয়ারফুলি দেখেন ট্যাক্সেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা হচ্ছে আপনাদের সমস্যা হয় বুঝছেন কি কি আছে দেখেন ট্যাক্সেশনে প্রথমে লিখলাম অ্যাসেট অ্যাকোয়ার্ড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার ঠিক আছে অ্যাসেট অ্যাকোয়ার্ড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এই কনসেপ্টগুলো আমি একটু এক্সেলে যাব আপনাদেরকে দেখাবো আপনি কেউ একজন আমাকে হেল্প করবেন ওইখানে যে যে লাইনগুলো আছে আমি যখন বলবো পরের লাইনগুলো বলবেন আর সো ফার্স্ট উই আর গোইং টু ডিল উইথ অ্যাসেট অ্যাকোয়ার্ড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার মনে করেন ইউ আর কনসিডারিং এ নিউ প্রজেক্ট এন্ড নিউ প্রজেক্ট হচ্ছে probably is going to launch on 1st June 2020 and your year is July to June ঠিক আছে আপনার ইয়ার এন্ড কি জুলাই টু জুন এটারে আমি একটা কাজ করে দিই এটা 7 করে দিই 1st জুলাইতে আপনি একটা ইউ so try to get my point so whatever you are doing you are going to consider a project এবং এই প্রজেক্টের লাইফ টাইম ইজ জুলাই টু জুন বা ইয়ার লাইফ টাইম না ইয়ার ইজ জুলাই টু জুন এবং 1st জুলাই 20 তে আপনি একটা ইকুইপমেন্ট কিনবেন 10,000 টাকা দিয়ে so what should be the impact of taxation বলুন আউটফ্লো স্যার না আউটফ্লো তো অবশ্যই হবে স্যার এই আউটফ্লোটা হবে স্যার জিরোতে স্যার আর এইটার উপর যদি কোনো ট্যাক্স আসে সেটা যাবে স্যার 1 এ এই জন্যই হচ্ছে এই কনসেপ্টটা আমরা আলাপ করছি আউটফ্লোটা আসলে জিরোতে হবে না এই আউটফ্লোটা হবে হচ্ছে 1 এ স্যার জি 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 স্যার এখন মনে করেন আমাদের ওই যে যখন আমরা এনপিভি করি আমরা কিভাবে প্লট করি 0 1 2 3 এন্ড সো অন তাই না এখন কথা হচ্ছে 10,000 টাকা আমার
জিরো টাইমে মাইনাস হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? সমস্যা হলো এই 10,000 টাকার উপর যে ট্যাক্সের যে বেনিফিট গুলো আছে, এই বেনিফিট গুলো হবে হচ্ছে ওয়ান থেকে। কেন বলেন তো 1 থেকে? কারণ আচ্ছা, যে বছর পারচেজ করছি স্যার ওই বছর আমরা ট্যাক্স ডিপ্রিসিয়েশন পাবো, আর যে বছর সেল করি সে বছর পাবো না। ওই জিনিসটা তো আছে প্লাস লাস্ট ডেট অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। যে ওকে, কাইন্ড অফ ওকে। এবার আমার কথাটা একটু শোনেন। আমাদের এই প্রথম ইয়ারটা কি ছিল ক্রাইটেরিয়া, যে অ্যাসেট অ্যাকোয়ার্ড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, তাই না? বিগিনিং অফ দ্য ইয়ার মানে কি 1 জুলাই 20 তে কিনছে, তাই না? ওর ইয়ার এন্ড হবে কবে? 30 জুন। 30 জুন। হোয়াট? 2021 এই তো, বা 21 বলেন, 30 জুন 21। এখন এইটার জন্য ট্যাক্সের যে রিটার্নটা সাবমিট করবে সে কখন সাবমিট করবে? পরের বছর, আফটার পরের বছর 2001 21-22 অ্যাসেসমেন্ট ইয়ার। 21 এ অ্যাসেসমেন্ট দেওয়ার দরকার নাই, মানে আমার 21 এ গিয়ে বেসিক্যালি ট্যাক্সটা সাবমিট হবে, তাই না? হ্যাঁ 21 আফটার জুন। ওয়েট ফর এ ইয়ার টু গেট দ্য বেনিফিট অফ ট্যাক্সেশন। এই জন্য ট্যাক্স বেনিফিট আসলে ইয়ার 1 থেকে শুরু হবে। ট্যাক্সের বেনিফিট কখন থেকে শুরু হবে? ইয়ার অন এন্ড সো অন ট্যাক্সের বেনিফিট শুরু হবে। সো যদি আপনি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি আপনি বছরের শুরুতে কোনো অ্যাসেট প্রকিউর করেন বা অ্যাকোয়ার করেন, ইউ হ্যাভ টু ওয়েট until the end of the year in order to get the benefit of taxation. Therefore, আপনার জিরো টাইমে আউটফ্লো হবে, fair enough, but taxed benefit গুলো starts from year 1 if you acquire the machine at the beginning of the year. আচ্ছা, ওকে স্যার, সেম জিনিসটা যদি 30 জুনে অ্যাকোয়ার করি তাহলে কি হবে? ওই জিনিসটা পরে আসতেছে, স্টিক টু দ্য পয়েন্ট which I have just said. এইটুকু আগে বুঝছেন কিনা? জি স্যার, এটা বুঝছি। এটা বুঝছেন সবাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝছি। পরের লাইনে কি আছে ওই যে সিনোপসিস দেখে বলেন। asset acquired at the end of the year. And the end of the year, very good. এখন ধরেন এইটা আমরা অ্যাকোয়ার করছি 30th জুন 2020, ধরে নেন 30th জুন 2020 হয়ে গেছে। 30th জুন 2020, that is the end of the year, isn't it? End of the year না? Yes sir. আচ্ছা, তার মানে জিরো টাইম, মনে করেন 30th জুন 2010 যখন হচ্ছে 10,000 টাকা আমার মাইনাস হবে, ঠিক আছে? ঘটনাটা দেখেন কি করতে হচ্ছে, ইট বিকামস ভেরি ইন্টারেস্টিং। বছরের শেষ দিনে যদি আপনি কোনো অ্যাসেট প্রকিউর করেন, তাইলে ট্যাক্স অথরিটি আপনাকে আসলে ইরেসপেক্টিভ অফ দ্য ডেট অফ অ্যাকুইজিশন, আপনি ওই ইয়ারের মধ্যে হলে ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশন দেয়। সো আপনি ওই জিরো টাইমেই ট্যাক্সের বেনিফিটটা পাবেন। এখানে পাবেন, এখানে পাবেন, এখানেও পাবেন। সো ইট বিকামস ভেরি ইন্টারেস্টিং। ওয়াই ইট ইজ সো? কারণ হচ্ছে 30th জুনে আপনি ইউ আর গোয়িং টু অ্যাকোয়ার এ মেশিন, অন দ্য সেম ডেট ইউ আর গোয়িং টু রেকর্ড দ্য মেশিন ইন ইউর বুক, you are going to charge the depreciation in your accounts, I mean tax depreciation, and you are going to claim the benefit, and obviously you are going to get the benefit. Therefore, there will be an outflow, and zero time there will be a tax benefit. 30th June. Sir, excuse me, 30th জুনটা কি আমার জন্য ইয়ার 1 হবে না? কারণ এটা তো এন্ড অফ দ্য ইয়ার। হ্যাঁ, এটা তো ইয়ার 1 হবে না সবকিছু। আউটপুট আছে, আউটপুট ট্যাক্স দুটেই 1 এ হবে তো নাকি? কোনটা অন হবে? যেটা টাইমে হবে। আমি তো এইজন্যই 30 জুন 21 না তো, ছাড় তো দিছে 30 জুন 20 হলে জিরোতেই হবে। 30 21 দিত তাহলে 1 এ যেত। মানে এটাই দেখেন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, যদি বিগিনিং অফ দ্য ইয়ার মানে 1 জুলাইতে হলো, যদি এন্ড অফ দ্য ইয়ারে হয়, তাহলে হচ্ছে আপনার ট্রিটমেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এন্ড অফ দ্য ইয়ার না বলে ঠিক তার মানে আগের বছরের শেষ দিনে এটা কেনা হয়েছে। ওই তো তার মানেই তো সেটা এন্ড অফ দ্য ইয়ার হইতে পারে, এন্ড অফ দ্য ইয়ারে তখনই মেন্টালি চলে যায় যে এই বছরেরই বোধহয় শেষ দিনে আর কি, যে 30 জুন 2021 এ আর কি। ওভার অ্যানালাইজ, এটা হচ্ছে যেভাবেই থাকুক আপনার কেস ফ্যাক্ট দেওয়া থাকবে আর কেমন ভাবে দেওয়া থাকবে, যে আইদার এটা স্টার্ট অফ দ্য ইয়ার অর এন্ড অফ দ্য ইয়ার, কোনো একটা বলা থাকবে। আচ্ছা, এই দুটোর বাইরে তো আর কিছু হয় না নাকি স্যার? না, এইটা দুইটার বাইরে হয় না। হতে পারে যে আপনার মাঝামাঝি হইতে পারে, ইয়া হইতে পারে, কমপ্লিকেটেড করে দিলেও দিতে পারে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার।
স্যার এখানে যেমন আপনি জুলাই টু জুন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয়েছে এবং 1 তারিখের জুলাইতে কেনা হওয়ার পরে আপনি প্রথমে একটা ট্যাক্স বেনিফিটের জিনিসটা দেখালেন। এখন ধরেন যদি এরকম হতো যে জুলাই টু জুনের মধ্যে অর্থ বছর কিন্তু ডিসেম্বরের 23 তারিখে সে অ্যাসেটটা কিনেছে, ডিসেম্বরের তো হাফ ইয়ারের হবে। এখন ওই হাফ ইয়ারের আউটফ্লোটা কখন দেখাবো আর ট্যাক্স বেনিফিট গুলা? শোনেন, ওই এই যে জিনিসটা যেটা বললেন, আই আন্ডারস্ট্যান্ড, এই জিনিসটা যদি হয় আপনি যখন হাফ ইয়ারের হবে তখন আসলে ওইটা হাফ ইয়ারের ডেপ্রিসিয়েশন কনসিডার করতে হবে। ডিসেম্বরের 23 তারিখ হলেও মানে এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডেট অফ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। স্যার এখানে তো স্যার দেখা যায় যে ম্যাক্সিমাম সময় এইসব কোশ্চেনে জুলাই টু জুন বলে দেয় যে অর্থ বছর এটা, আর হয়তোবা ডিসেম্বরে যদি সে কোন একটা অ্যাসেট কিনে হয়তোবা দেখাচ্ছে অগাস্ট মাস থেকে তাদের ইনভেস্টমেন্টের জিনিসটা শুরু হলো, মানে নতুন একটা ইনভেস্টমেন্টের প্রজেক্ট নেওয়া হয়েছে। যে ধরেন অগাস্ট মাসে তারা চিন্তা করতেছে যে নতুন একটা প্রজেক্ট করবে, আর ডিসেম্বরে যে সে জিনিসটা কিনলো, ডিসেম্বরের 23 তারিখে যে সে কি জিনিসটা কিনলো, আর অর্থ বছর হচ্ছে জুলাই টু জুন। ইন দ্যাট কেস স্যার আর কি মানে আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন, দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল প্রবলেম, বুঝছেন? এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা সলভ আমরা করতে পারি, মানে আমরা পারি, কিন্তু আপনাদের তো এখানে এটা দেখাতে গেলে আবার মুশকিল আছে। এখানে আপনাকে প্রথমে ডিটারমিন করতে হবে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ডেটটা কবে। ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ডেট যদি ডিসেম্বর হয় তখন এক রকমের ট্রিটমেন্ট হবে, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ডেট যদি জুন হয় তখন আর এক রকমের ট্রিটমেন্ট হবে, বিকজ আলটিমেটলি ইটস অল অ্যাবাউট টাইম ভ্যালু অফ মানি, যে আপনি কখন দিয়েছেন এবং ওই টাকাটাকে আপনার ফ্যাক্টরিং করে কখন নিয়ে আসতে হবে। লেটস সে আপনি হচ্ছে এখন থেকে পরে আপনি ইনভেস্টমেন্টটা লঞ্চ করবেন, আপনি 6 মাস পরে ইনভেস্টমেন্টটা করবেন, তাহলে ওই 6 মাস পরে যে ইনভেস্টমেন্টটা করবেন ওইটাকে হচ্ছে আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর করে জিরো টাইমে নিয়ে আসতে হবে। ইন দ্যাট কেস হাফ ইয়ারলি ডিসকাউন্টিং ফ্যাক্টর ইউজ হবে। যদি আপনার কোয়ার্টারলি হয় তাহলে আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর ইউজ হবে। যদি আপনার ডেইলি হয়, ইন দ্যাট কেস ইউ নিড টু অ্যাপ্লাই দ্য ডেইলি ডিসকাউন্টিং ফ্যাক্টর। তো আই উড সে যে ওই জিনিসে যায় না, ওই জিনিসটা আপনারা পারবেন। প্রথমে বেসিক ডেভেলপ করেন, তারপরে ওই যেগুলো আছে ওইগুলো আসলে ইটস অল অ্যাবাউট হচ্ছে রিলেটেড টু দিস, মানে আসলে ইটস অল অ্যাবাউট ইন দ্য এন্ড টাইম ভ্যালু অফ মানি, যে আসলে আপনি কখনের টাকাকে কোথায় নিয়ে আসতে চাচ্ছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে ধরেন 9 মাস পরে একটা টাকা পাবো, ঠিক আছে, 12 মাস পরে একটা টাকা পাবো, 6 মাস পরে একটা টাকা পাবো। তো ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাউন্ট দেম ব্যাক, সো ইউ হ্যাভ টু কনসিডার 9 মাস পরে যে টাকাটা পাবেন ওটাকে 9 মাসের ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে ডিসকাউন্টিং করে জিরোতে নিয়ে আসতে হবে। 6 মাস পরে যে টাকাটা পাবেন অথবা আউটফ্লো হবে ওটাকে সেই ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে জিরো টাইমে নিয়ে আসতে হবে। যেটা 12 মাস পরে পাবেন সেটা আপনার 12 মাসের ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়ে নিয়ে আসতে হবে। However, you are probably better off যে আপনার এই এক্সামে এত কমপ্লিকেটেড দেয় না, বাট রিয়েল লাইফ দিবে না স্যার এই জন্য আরো স্যার, কারণ আমাদের স্যার একটি ইনভেস্টে গেলে প্রথমেই আগে মেশিনটা বা অ্যাসেটটা কিনতে হবে। সাধারণত মেশিনটা আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থাকবে হয় বছরের শুরুর দিন অথবা আগের বছরের শেষ দিন, এই দুইটা জায়গাতেই থাকবে, কারণ ইনভেস্টের শুরুতেই আমাদের অ্যাসেটটা কিনে নিতে হবে। এবং ধরেন মনে করেন আপনার ইয়ার এন্ড হলো মানে জুলাই টু জুন, জুলাইয়ের মনে করেন এই বা জুনের 20 তারিখে কেনা হলো, আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে আপনার শেষে কেনা হচ্ছে, ওইটা 15-20 দিন বা 1 মাসের জন্য আপনি আরই করবেন না, কি বাদর করবেন, অ্যাজাম্পশন নিয়ে, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার। মানে বিগিনিং অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার, সো ফার সো গুড। জি স্যার। So bottom line is, if we summarize, if you buy something at the start of the year, if you acquire the machine at the start of the year, depreciation benefit starts from year 1. If you acquire the machine at the end of the year, depreciation benefit starts on the same day you are acquiring the machine. ঠিক আছে? Yes sir, clear. Okay sir. Yes sir, clear. আচ্ছা, next point বলেন, next. Expense paid at the end of the year. Expense paid at the end of the year. মনে করেন expenses ওই যে 5000 টাকা করে আমাদের এক্সপেন্স হবে এন্ড অফ দ্য ইয়ার। ফাইন, যদি 5000 টাকা করে আমার এক্সপেন্স হয়, 30% হচ্ছে ট্যাক্স, তাইলে আমার এই ট্যাক্সটা কখন হবে? কারণ এই এক্সপেন্সের উপর তো আমি ট্যাক্স বেনিফিট পাবো, তাই না? এগুলো হচ্ছে বেসিক্যালি নেগেটিভ, হ্যাঁ, সো সবগুলা নেগেটিভ। তো এটা হচ্ছে টাইমস কত? 30%। লোক এটা আসলে যে পজিটিভ হবে, কিন্তু তখন ট্রিটমেন্ট হবে এরকম যে এক্সপেন্স যদি আপনি বছরের শেষে নেন, ফাইন, এবং ওই
শেষ সময়ই আপনি ট্যাক্সের বেনিফিটটা পাবেন, মানে যে বছরেরটা সেই বছরেই আপনি বেনিফিটটা পাবেন। ওকে স্যার। শুনেন, ঘটনা যেটা হয়েছে, আপনাদের মাথায় কি ঘুরতেছে আমি বুঝতেছি। আপনাদের মাথায় ঘুরতেছে এক্সপেন্স কেমনে বছরের শেষে পেমেন্ট হয়। আসলে ইনভেস্টমেন্ট প্রপোজালের একটা মেজর অ্যাজাম্পশনস হচ্ছে সমস্ত ক্যাশ ফ্লো হয় এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বুঝতে পেরেছেন? এই অ্যাজাম্পশনটা আসলে ঠিক নাই। আসলে সারা বছরের শেষে ক্যাশ ফ্লো হয় নাকি, এটা তো থ্রু আউট দ্য ইয়ার হয়, তাই না? এই জন্য আমেরিকানরা আসলে মাচ মোর স্মার্টার আই উড সে। বুঝছেন, আমেরিকায় যেভাবে এখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে বা ভ্যালুয়েশন যারা করে, ওরা যেটা করে, ওরা হাফ ইয়ারলি নেয়। ওরা ধরে নেয় যে ক্যাশ ফ্লো থ্রু আউট দ্য ইয়ার হবে, সো দেয়ারফর এটা সো আপনারা ধরে নেবেন, ব্রিটিশরা এখনো পর্যন্ত ধরে নেয় বছরের শেষে আপনি এটাকে এইভাবে করবেন। ক্লিয়ার? হ্যালো, Yes, sir. Yes, sir. পরের পয়েন্ট বলেন। পরের পয়েন্ট Expense paid at the beginning of the year. ওকে, মনে করেন এই এক্সপেন্সই 5,000 টাকা, ঠিক আছে? ধরেন এই 5,000 টাকা হচ্ছে আমাদের বিগিনিং অফ দ্য ইয়ার। বিগিনিং অফ দ্য ইয়ার মানে কি, বছরের শুরুতে হয়ে যাচ্ছে, তখন আবার এইখানে চলে আসবে না? মানে হচ্ছে ফার্স্ট ইয়ারেরটা কখন হবে? জিরো টাইমে, ঠিক কিনা? সেকেন্ড ইয়ারেরটা হচ্ছে ফার্স্ট ইয়ারে, থার্ড ইয়ারেরটা সেকেন্ড ইয়ারে। দেয়ারফর ওইগুলার যে ট্যাক্স বেনিফিট, ওগুলোর পরবর্তী ইয়ারে যাবে 1 2 3। ইউ হ্যাভ ওইটার ট্যাক্স বেনিফিটটা আপনাকে ওয়েট করতে হবে। আসলে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। তখন ট্যাক্সের স্যার শোনা যাচ্ছে না, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। শোনা যাচ্ছে না এখন। ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। হ্যালো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। হয়ে যাচ্ছে, বুঝছেন? আমি নেক্সট ডেতে দেখি পার্সোনাল হটস্পট দিয়েই করব। এই এক্সপেন্স যদি শুরুতে হয়, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি শুরুতে হয়, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। যদি এক্সপেন্স ক্লিয়ার? না স্যার, কথা কেটে গেছিল, এটা আমরা শুনিনি স্যার। ওকে, ও আচ্ছা আচ্ছা, এক্সপেন্সের কথাটা যেটা বলছি, এক্সপেন্স যদি আপনার বছরের শুরুতে হয়, মানে এটা হচ্ছে যেটা হয় যে এক্সপেন্স ইজ পেইড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। বিগিনিং অফ দ্য ইয়ার মানে হচ্ছে আমরা বলছি সমস্ত ক্যাশ ফ্লো ধরে নেই বছরের শেষে হয়। তো এখন ধরেন জুলাইয়ের 2020-এর ফার্স্ট জুলাইতে আপনি এক্সপেন্স দিয়ে দিতে হচ্ছে 5,000 টাকা করে। তাহলে যদি আপনি ফার্স্ট জুলাইতে দেন, তার মানে ওইটার ট্যাক্স বেনিফিট পাওয়ার জন্য ইউ হ্যাভ টু ওয়েট আনটিল 30th জুন 2021, তাই না? জি স্যার। এই জন্য হচ্ছে ওইটা ট্যাক্স বেনিফিটটা আপনার একটা বছর পরে চলে যায়। যদিও আপনার ওই যে আপনার ক্যাশ ফ্লো স্টার্ট হচ্ছে ফ্রম টাইম 0, ওইটা ট্যাক্স বেনিফিট স্টার্টস ফ্রম ইয়ার 1, সেটাই বলা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ইয়ার, আর এটা তো হচ্ছে আপনার ওই যে জিরো টাইম এবং তার ট্যাক্স বেনিফিট। এবার কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে। স্যার বোঝা যায়।
আচ্ছা, এর পরে কি পয়েন্ট ছিল বলেন তো? স্যার এটা একটু আরেকবার একটু বলেন তো স্যার, এই এক্সপেন্সের ইস্যুটা স্যার আরেকবার প্লিজ। এটার যেটা হয়েছে, এক্সপেন্স দুই ভাবে পেইড হতে পারে, বুঝছেন? একটা হচ্ছে বছরের শেষে হইতে পারে, আর একটা বছরের শুরুতে হইতে পারে, তাই না? যদি আপনার বছরের শুরুতে হয় তাহলে একরকম ট্রিটমেন্ট, যদি আপনার বছরের শেষে হয় তাহলে আর একরকম ট্রিটমেন্ট। বছরের শেষ মানে হলো যে আপনার বাই ডিফল্ট ধরে নেওয়া হয় কিছু বলা না থাকলে সমস্ত এক্সপেন্স আর পেইড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এন্ড অফ দ্য ইয়ারে আপনি এক্সপেন্স পেমেন্ট করলেন, এন্ড অফ দ্য ইয়ারে আপনি ট্যাক্সের বেনিফিট পেলেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলা থাকে এক্সপেন্স ইজ পেইড আপফ্রন্ট, আপনার আপফ্রন্টে এক্সপেন্স পেমেন্ট করা হয়, তার মানে কি ফার্স্ট ইয়ারের শেষে পেমেন্ট না হয়ে ফার্স্ট ইয়ারের শুরুতে হয়, সেকেন্ড ইয়ারেরটা হচ্ছে সেকেন্ড ইয়ারের শুরুতে হয়, তখন আপনার ক্যাশ ফ্লোটা হয়ে যাবে এরকম, মানে ফার্স্ট ইয়ারেরটা জিরো টাইমে, সেকেন্ড ইয়ারেরটা ফার্স্ট ইয়ারে, থার্ড ইয়ারেরটা সেকেন্ড ইয়ারে। কিন্তু ট্যাক্স বেনিফিটের জন্য ইউ হ্যাভ টু ওয়েট ফর এ ইয়ার। কিরকম? যে আপনি মনে করেন 1 জুন 2020 তে আপনি একটা এক্সপেন্স দিলেন 5,000 টাকা, কিন্তু ওইটা ট্যাক্স বেনিফিট পাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে আনটিল 30th জুন 2021। সো আপনি ওইটা ট্যাক্স বেনিফিটটা পাবেন ইয়ার অন এর এন্ড সো অন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে স্যার, থ্যাংক ইউ। কোনো বিগিনিং বা এন্ডিং কিছু বলা না থাকে ইন কেস অফ এক্সপেন্ডিচার, তখন আমরা বিগিনিং বাই ডিফল্ট এন্ড, সরি কিছু বলা না থাকলে বাই ডিফল্ট এন্ডিং ধরুন। ওকে। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো ওটা জিরো টাইমে। জিরো টাইম, আচ্ছা রাইট, কিছু বলা না থাকলে আপনি ওটা ধরে নেবেন ফার্স্ট ইয়ার, অথবা যদি আপনি ধরে নেন এন্ড অফ দ্য ইয়ার, সেক্ষেত্রেও অ্যাজাম্পশন, বাট নিচে নোট দিয়ে দিতে হবে, নিচে নোট দিয়ে দিবেন। আচ্ছা, পরের পয়েন্টটা কি ছিল বলেন? স্যার আমার একটা টাইম নিয়ে একটা কোশ্চেন ছিল, টাইম নিয়ে স্যার। জি। স্যার আমার ধরেন প্রজেক্টটা শুরু হচ্ছে 2010 এর 1 জানুয়ারি, ধরেন 2010 এর 1 জানুয়ারি, হ্যাঁ। সেক্ষেত্রে আমি যদি স্যার মেশিনটা 2009 এর 31 ডিসেম্বর পারচেজ করি, আর যদি আর অথবা জানুয়ারি 2010 এর জানুয়ারি আগে পারচেজ করি, সেক্ষেত্রে ইফেক্ট মানে কোনো ডিফারেন্স হবে কিনা? ডিফারেন্স সেটাই তো আমরা এতক্ষণ আলাপ করলাম। আরে প্রথমত হলো যদি আপনি 1 জানুয়ারিতে করেন, ঠিক আছে, তাহলে এইটা ট্যাক্সের বেনিফিটটা হচ্ছে আপনার ইয়ার অনে পাবেন, জিরো টাইমে আপনার আউটফ্লো হবে, কিন্তু এটা ট্যাক্সের বেনিফিট হবে হচ্ছে ইয়ার অন, এই যেটা আমরা দেখাইলাম এই যে উপরেটা প্রথমটা, ঠিক আছে। সেকেন্ডটা হলো 31 ডিসেম্বর 2009 এ কিনছেন, তার মানে তো আপনার ইয়ার এন্ড হয়ে গেছে 31 ডিসেম্বর, শেষ দিনেই অ্যাসেটটা কিনছেন, শেষ দিনেই ট্যাক্সের রিটার্ন সাবমিট করছেন। সো প্রজেক্ট কিন্তু স্যার প্রজেক্ট শুরু কিন্তু 31 ডিসেম্বর 2010 এ, প্রজেক্ট শুরু 31 ডিসেম্বর 2010 এ হলেও আপনার ট্যাক্স বেনিফিট 31 ডিসেম্বর 2009 থেকেই শুরু হবে, কারণ ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী আপনার যখন অ্যাসেট প্রকিউর করেন সেই বছর থেকেই আপনি ফুল বেনিফিট পান ইররেসপেক্টিভ অফ দ্য অ্যাকুইজিশন অফ দ্য ডেট। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমার প্রজেক্টের বিষয় না, বিষয় হচ্ছে যে অ্যাসেটের পারকুইজিশন ডেটটা। এক্স্যাক্টলি, প্রজেক্টে তো হবে হচ্ছে বেসিক্যালি আমি কবে থেকে ওই রেভিনিউ পাবো, এক্সপেন্স কি হবে, ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। আমার প্রজেক্ট উইল জেনারেট রেভিনিউ ফ্রম 2010 অর 2011 অর মেবি 12, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার আসলে এই ইনভেস্টমেন্টটা আমি করছি 2009, সো ডেফিনেটলি ইউ নিড টু কনসিডার ইন 2009 অ্যাকাউন্টস। ওকে স্যার, ক্লিয়ার। আমি স্যার আমাকে চিন্তা করতে হবে পরিষ্কার হচ্ছে যে বছর অ্যাসেটটা অ্যাকুইজিশন হবে ওই বছর ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, মানে ওইটা হচ্ছে আপনারা শুধু ওই জিনিসটাই চিন্তা করবেন whether it is starting of the year or end of the year. যদি starting of the year হয় তাহলে এক বছর আপনাকে ওয়েট করতে হবে in order to get the benefit. If you procure on the end of the year, on the same date you are going to get the benefit. কারণ ওই যে সিম্পল কনসেপ্ট, 31 ডিসেম্বরে আপনি অ্যাকোয়ার করলেন, 31 ডিসেম্বরে অ্যাকাউন্টসে দেখালেন, ট্যাক্সে ক্লেম করলেন, ট্যাক্স এটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিল, ডান। বুঝতেছেন? হ্যালো, আমি তো রিটার্নটা তো স্যার আমি শুধুমাত্র অ্যাসেটের জন্য তো রিটার্ন দিব না, দিব স্যার? রিটার্ন তো আপনি সব মিলাই দিবেন, কারণ আমার তো 31 ডিসেম্বরে আমার তো কিছুই আসে নাই, শুধুমাত্র অ্যাসেট ছাড়া। সেক্ষেত্রে দেখেন আপনাদের সমস্যা কি জানেন, আপনারা আসলে সব জানেন তো, এই জন্য মুশকিল হয়ে যায়। আপনারা যেটা বলছেন প্র্যাকটিক্যালি ইয়েস,
যে আসলে আমার তো ওই সময় কোনো বেনিফিট আসে নাই, আমার ট্যাক্স অথরিটি তো দে আর নট গোইং টু গিভ আস দ্য বেনিফিট, দ্যাট ইজ ওকে। বাট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অ্যাজাম্পশন হলো ইউ আর গোইং টু সাবমিট দ্য ট্যাক্স রিটার্ন অন দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার এন্ড ইউ আর গোইং টু গেট দ্য বেনিফিট অন দ্য লাস্ট অফ দ্য ইয়ার। সো দিজ আর দ্য বেসিক অ্যাজাম্পশনস অফ দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বুঝছেন? ইউ হ্যাভ টু লিভ উইথ দ্যাট, ওই জিনিসটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে স্যার, ঠিক আছে, ওটা প্র্যাকটিক্যালি আসলে কিছু ঝামেলা আছে, কিন্তু ওটা আসলে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, তারপর একটা বলেন, আমরা ওই মেইন কনসেপ্টই তো আলাপ করে শেষ করতে পারবো না দেখা যায়। হ্যাঁ বলেন। ট্যাক্স ইজ পেইড ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার। ও ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার, মানে হচ্ছে মনে করেন ফার্স্ট ইয়ারের শেষে পেমেন্ট হয়, ফাইন। তার মানে হচ্ছে যে বছরেরটা সেই বছরের সাথে হয়ে যাবে। ওই যে এক্সপেন্স যেমন এন্ড অফ দ্য ইয়ারে যেরকম, ওরকম ইনকাম ট্যাক্সের ট্রিটমেন্ট যে বছরেরটা ওই বছরের শেষে পেমেন্ট হয়ে যাবে। কোনো সমস্যা আছে? না স্যার, ক্লিয়ার স্যার। 2020 এরটা 2020 এ, 2021 এরটা 2021। হ্যাঁ, তারপরে নেক্সট কনসেপ্ট 1 ইয়ার এরিয়ার আর কি স্যার, ট্যাক্স ইজ পেইড 1 ইয়ার ইন ইয়ার। ওই যে আপনাকে ইউ হ্যাভ টু ওয়েট ফর এ ইয়ার। ওয়েট ফর এ ইয়ার মিন্স আপনি 2020 এরটা 2021 এ পেমেন্ট করবেন, 2021 এরটা 2022 এ পেমেন্ট করবেন এন্ড সো অন। স্যার আমাদের বইয়ের মেয়াদ বা আমরা আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংকে ইনকাম ট্যাক্স এরিয়ার এরকম কিছু পাইছি কি স্যার? না, ওটা না পেলেও মানে এটা জাস্ট আমি দিয়ে দিলাম যে আপনার কি কি অ্যাঙ্গেলে আসতে পারে। এইটা যদি স্যার একটা উদাহরণ দিয়ে যদি বলতেন স্যার যে। আচ্ছা, উদাহরণ দিই। মনে করেন আপনার টোটাল ক্যাশ ফ্লো বা ইনকাম হলো, এই ইনকাম মানে কিন্তু ক্যাশ ফ্লো, বুঝছেন? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ইনকাম মানে হচ্ছে ক্যাশ ফ্লো। ধরেন এখানে হচ্ছে 2000 টাকা, ঠিক আছে, এখানে হচ্ছে 3000 টাকা, এখানে হচ্ছে 4000 টাকা, এবং আমার ট্যাক্সের রেট হলো 30%। সো এই যে 2000 টাকা ইনকাম হলো, এই 2000 টাকার ট্যাক্সটা 1 ইয়ার ইন এরিয়ার মিন্স 1 বছর পরে পেমেন্ট হবে। বুঝতে পেরেছেন? এই যে এই 2000 টাকাটা এখানে হবে হচ্ছে -900, সরি, এখানে হবে হচ্ছে -1200 এন্ড সো অন। এইটাকে বলে হচ্ছে 1 ইয়ার ইন এরিয়া। মানে এই 2020 এটা মনে করেন 2020, ঠিক আছে, এটা 2021, এটা 2022। তো দেখেন 2020 এর রিটার্ন কবে সাবমিট হচ্ছে? 21 এবং 21 সেটেল হচ্ছে। 21 এরটা হচ্ছে 22 এ, 22 এরটা 2023 সেটেল। এবার ক্লিয়ার 1 ইয়ার ইন এরিয়ার মানে? ইয়েস স্যার, ওকে স্যার। আচ্ছা, এবার আসেন পরেরটা। আর নেই স্যার, এবার তুমি শেষ স্যার। হ্যালো। আচ্ছা, না এই কনসেপ্ট আরো আছে। স্যার ওই ট্যাক্স ইজ পেইড যদি লাস্ট অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার বলে, তাও কি সেম ট্রিটমেন্ট হবে? হ্যাঁ, লাস্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার মানে 2020 এরটা 20 হবে, 21 এরটা 21 হবে। ঠিক আছে, লেখা আছে ট্যাক্স ইজ পেয়েবল অন দ্য লাস্ট ডে অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার কনসার্ন। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইয়ার কনসার্ন মানে হচ্ছে 2020 এরটা 20 এ। তো এখানে কিন্তু 2020 এ সাধারণত স্যার এইটাই থাকে আমাদের যত এটাই থাকে, কিছু বলা না থাকলে আপনি এটাই ধরে নেবেন। একটা অঙ্কে দেখলাম যে স্যার মেইনটেনেন্স চার্জ যেটা করছে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্টের অঙ্ক আর ইএসির অঙ্কে, ওইখানে দেখা গেছে স্যার ওই যে বছর মেইনটেনেন্স চার্জটা করছে এর পরের বছরটা ট্যাক্সটা মানে ক্লেম করছে আর কি। ওইটা আমি লাস্ট অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার দেখা আছে ভাই, ওই ম্যাথ আমি করাই দিব। হ্যাঁ, তো আপাতত হচ্ছে আমরা বেসিক কনসেপ্টে থাকি। আচ্ছা ঠিক আছে, আমরা আগে একটু কনসেপ্টটা ডেভেলপ করি, ওইগুলা সব আমি করাই দিব, ডোন্ট ওয়ারি। এবার আসেন হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস। রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস হচ্ছে অনেক সময় থাকে যে ওই যে কন্টিনিউয়াসলি আপনার মেশিন রিপ্লেস করতে হয়, প্রবাবলি ইন এভরি 3 ইয়ার্স, 4 ইয়ার্স অর 5 ইয়ার্স ইউ নিড টু রিপ্লেস দ্য মেশিনারি। যখন আপনি রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস করবেন তখন দেখেন optimal replacement cycle is one with the lowest equivalent annual cost. যখন রিপ্লেসমেন্ট ডিসিশন হয় তখন হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট নিয়ে করতে হয়। আপনি যে ম্যাথটা বলছেন এটার রেফারেন্স এখানে দেওয়া আছে। ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট হলো ধরেন whether you should replace a machine in every 3 years or 4 years. এখন দেখেন প্রবলেম হলো যে যদি আপনি 3 বছরের কস্ট কনসিডার করেন ভার্সেস 4 বছরের কস্ট কনসিডার করেন, তো হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স? ডেফিনেটলি কস্ট রিলেটেড টু 4th ইয়ার উইল বি হায়ার দ্যান 3 ইয়ার্স, ঠিক কি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি 3 বছর 4 বছরের ভিত্তিতে আপনি ডিসিশন নেন, নেট প্রেজেন্ট ভ্যালু করলেন, করার পরে অবভিয়াসলি 3 বছরের কস্ট কম হবে।
অবশ্যই স্যার। এখন আপনি যদি ডিসিশন নেন ওকে মেশিন শুড বি রিপ্লেসড ইন এভরি 3 ইয়ার্স, ডু ইউ থিংক উইল ইট বি ফিজিবল, নট ফিজিবল, রিজনেবল ডিসিশন? না স্যার, হবে না স্যার। প্রবাবলি নট। ওয়াই? কারণ হচ্ছে এটা একটা ফুলিশও জানে যে আমার 3 বছর ভার্সেস 4 বছর, ডেফিনেটলি 4 বছরের কস্ট বেশি হবে। সো হোয়াটস দ্য পয়েন্ট অফ অ্যাপ্রাইজিং দ্য ইনভেস্টমেন্ট? In that case, you need to follow the equivalent annual cost model. Equivalent annual cost model হচ্ছে তখন ওইটাকে ওই রেলিভেন্ট অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ দিতে হবে। মনে করুন এটার কস্ট অফ ক্যাপিটাল 10%, ওইটার অ্যানুইটি ফ্যাক্টর 3 বছরেরটা 3 বছরকে দিয়ে 4 বছরেরটা 4 বছরকে দিয়ে ভাগ দিবেন। ভাগ দিয়ে তখন দেখবেন ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট হবে। ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট যেটার কম, ইউ নিড টু সিলেক্ট দ্যাট ওয়ান। সো এটা ধরে নেওয়া হয়েছে, দেখেন ইট অ্যাসিউমস দ্যাট রিপ্লেসমেন্ট ডিসিশন উইল অ্যাপ্লাই ইনডেফিনিটলি। তখন হচ্ছে আপনাকে ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল কস্ট করে ডিসিশন নিতে হবে রিপ্লেসমেন্ট অ্যানালিসিসের ক্ষেত্রে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, একটা প্ল্যাটফর্মে আনতে হবে স্যার সবগুলোকে একই ভাবে নিয়ে আসতে হবে। কস্টের ক্ষেত্রে না, কিন্তু আপনার বেনিফিটের ক্ষেত্রে। ধরেন একটা মেশিন আমার 3 বছর রাখলে যে বেনিফিট হবে, 4 বছর রাখলে অবভিয়াসলি বেনিফিট। তো আপনি তখন কি করবেন? তখন কি আপনি অ্যাবসলিউটের ভিত্তিতে নেবেন নাকি ইকুইভ্যালেন্ট অ্যানুয়াল ইসের ভিত্তিতে নেবেন? সো যে ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্যার, ইএসসি এর মাধ্যমে ইকুইভ্যালেন্ট ইএসসি মডেলে নিলে দ্যাট উইল গিভ দ্য এক্সাক্ট রিজাল্ট। বাট ইউ শুড ফলো অন দ্য রিকোয়ারমেন্ট। যদি আপনাকে রিকোয়ারমেন্টে বলে দেয় যে your decision should be based on absolute NPV, তখন কিন্তু আর ইকুইভ্যালেন্ট NPV করার দরকার নাই। তখন হচ্ছে আপনি অ্যাবসলিউট যে টোটাল ফিগারের ভিত্তিতে ডিসিশন নেবেন। অ্যাবসলিউট NPV এর ভিত্তিতে ডিসিশন নেওয়া হয় শুধুমাত্র বেনিফিট যদি থাকে তখন, বাট কস্ট থাকলে আসলে অ্যাবসলিউটের ভিত্তিতে ডিসিশন নেওয়া হয় না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। গুড। আর একটা ইস্যুস রয়েছে, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল রেশনিং। ক্যাপিটাল রেশনিং কি? যখন আপনার ইনসাফিসিয়েন্ট ফান্ড এক্সিস্ট টু আন্ডারটেক অল পজিটিভ NPVs of the project. What does it mean? You have got lots of investment opportunities in front of you, probably project A, B, C, D, E, F, G and so on. এখন ঘটনা যেটা হয়েছে, you do not have sufficient fund, তখন আপনাকে question of capital rationing comes into play. So you need to do the capital rationing because সবগুলা প্রজেক্টের, even if all the potential investments are generating positive NPV, you do not have sufficient fund. Therefore, you need to select the best of the very best. That is called capital rationing. আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। মনে করেন যে আপনার সবগুলা প্রজেক্টে আপনার পজিটিভ আসবে, কিন্তু আপনার টাকা আছে মাত্র 20,000 কোটি টাকা, কিন্তু সব মিলায় ইনভেস্ট করতে আপনার লাগবে 40,000 কোটি টাকা। So তখন you need to select the best of the very best. The very best project you are going to select through rationing. সেই জিনিসটাই বলা হচ্ছে। Rationing, there are two types of rationing. One is called hard capital rationing, another is called soft rationing. Hard rationing means external market limits the supply of the fund, that is bank, capital market এবং অন্যান্য যে মার্কেট আছে, এই মার্কেটগুলা আপনাকে আর ফান্ডিং দিবে না। So মানে you do not have entrance or you do not have access to the external market. So that is basically limiting the supply of the fund. That is called hard capital rationing. By any means, you will not be able to get the fund. So that is called hard rationing. Soft rationing, internally, the firm imposes the owns constraints. Owns constraints মানে হচ্ছে, ধরেন, even if you have the fund, you do not have sufficient resources to manage that. You do not have the management capacity. You do not have the experiences. So that is called soft capital rationing. Clear? ওকে স্যার। আচ্ছা, ক্লিয়ার স্যার। স্যার আমি একটা পিছন দিকে একটা ছোট্ট কোশ্চেন করব স্যার। রিপ্লেসমেন্ট অ্যানালাইসিস এটা স্যার আমরা যেখানে লোয়েস্ট কস্ট সেটা নেব, কিন্তু যদি স্যার ওটা ইনকামের বেসিস হয় তাহলে কি স্যার যেখানে ইনকাম বেশি সেই একটা সিলেক্ট হবে? না, আমি বললাম কি যে ওইটা দুইটা ভিত্তিতেই হইতে পারে। ওইটা ওই যে ইএসসি মডেলেও হইতে পারে আর অ্যাবসলিউটের ভিত্তিতেও হইতে পারে। বেনিফিটের ক্ষেত্রে আপনি রিকোয়ারমেন্টটা দেখবেন যে রিকোয়ারমেন্টে কি বলা আছে, যে whether your decision should be based on absolute or your decision should be based on আমার কোশ্চেনটা স্যার যদি ইনকামের বেসিস হয় তাহলে কি বেশিটা সিলেক্ট করতে হবে কিনা? এখানে যখন এক্সপেন্সের ক্ষেত্রে লোয়েস্ট ইনকামের ক্ষেত্রে করলেই হয়, ইনকামের ভিত্তিতে সমস্যা হয়। ওকে স্যার। আচ্ছা, এবার দেখেন সিঙ্গেল পিরিয়ড ক্যাপিটাল রেশনিং আর মাল্টি পিরিয়ড ক্যাপিটাল রেশনিং। সিঙ্গেল পিরিয়ড মানে হচ্ছে ফান্ডস আর স্কেয়ার্স ইন 1 year অনলি, ইউজ দ্য প্রফিটেবিলিটি ইন্ডেক্স। মানে ফান্ড যদি আপনার একটা পার্টিকুলার বছরে, মনে করেন এই যে আমাদের এই বছরে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট নিতে চান, বিকজ অফ দ্য ইম্প্যাক্ট অফ যে প্যান্ডেমিক সিচুয়েশন, কোভিড or করোনা, আপনার বিজনেস আর ফেসিং আপনার হিউজ অ্যামাউন্ট অফ টার্বুলেন্স, তাই না?
তো এখন যদি আপনার ধরেন ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন, আপনার এই পিরিয়ডে হয়তো রিসোর্সের স্কারসিটি হবে, probably in the next year you can see some sort of boost or booming in the business. So next year হয়তো আপনার এই ধরনের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। সো প্রবলেম হলো যে আপনি যদি এখন কোনো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করতে চান, আপনাকে probably it falls under single period capital rationing, particularly 2020 you are going to face some sort of hurdles in the funding. বুঝে গেছে? That is called single period capital rationing. সিঙ্গেল পিরিয়ড ক্যাপিটাল রেশনিং যখন হবে তখন আপনার প্রফিটেবিলিটি ইনডেক্স মডেল অ্যাপ্লাই করে কি করতে হবে। প্রফিটেবিলিটি ইনডেক্সের ফর্মুলাটা দেখুন, ওই যে শুরুতে আমি একটা ম্যাথ দিয়েছি না, 4-5টা মডেলে ম্যাথটা সলভ করার জন্য বলছি, ওইটা লাস্ট মেথডে বলা আছে প্রফিটেবিলিটি ইনডেক্স। খেয়াল করছেন? প্রফিটেবিলিটি ইনডেক্সের ফর্মুলা হলো প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। সো ওইটা দিয়ে বেসিক্যালি তখন এটাকে সলভ করতে হবে। বুঝে গেছে? মানে পার কারেন্সিতে বা পার ইনভেস্টমেন্টে আমার বেনিফিট কত। সো যে প্রজেক্টে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বেনিফিট দিবে সেই প্রজেক্টটাকে ইউ আর গোইং টু সিলেক্ট ফার্স্ট। তখন র্যাঙ্ক করে করে সিলেক্ট করতে হবে। এটা ম্যাথ আছে, আমরা করিয়ে দেব, আপাতত কনসেপ্ট বুঝে রাখলে হবে। ক্লিয়ার? Yes sir. Okay. Then indivisible and divisible. Usually projects are indivisible. Indivisible মানে হচ্ছে আপনি if you consider any project, you need to consider the entire project. All or nothing. বুঝতে পারছেন? ইংরেজিতে একটা কমন ফ্রেজ আছে, দ্যাট ইজ অল অর নাথিং। আইদার আই ওয়ান্ট অল অর নাথিং, মানে আপনি পুরোটা নিতে হবে অথবা নাথিং। আর ডিভিজিবল মানে হচ্ছে probably you could take up a certain portion of the projects, that is 20%, 30%, 40%, that is called divisible. Divisible হলে তখন decision making become very easier. মিউচুয়ালি এক্সক্লুসিভিটি আর একটা কনসেপ্ট আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে অনেকগুলা প্রজেক্ট যদি থাকে, if it is mutually exclusive, it means you will be selecting the best one and you will be rejecting or abandoning automatically the other one, all the other ones except the best one. বুঝা যায়? Yes sir. Mutually exclusive মানে কি? মানে হচ্ছে আপনার you will be selecting the very best one and you are abandoning the others project. আপনি আদার প্রজেক্ট আর টাচ করবেন না, দ্যাট ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। স্যার অল আদার্স হবে স্যার, অল আদার্স তো আর দরকার নাই স্যার। আমি স্যার একটা নিলে, আমি জাস্ট চারটা প্রজেক্ট আছে। জি স্যার, আমি একটা নিলাম, আরেকটা যদি বলে এ বি সি ডি চারটা প্রজেক্ট, এ এন্ড বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে হচ্ছে আপনি একটাই নেবেন, বাকি তিনটা বাদ। আর যদি বলে স্যার এ বি সি ডি চারটা প্রজেক্ট, এর ভিতর এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেক্ষেত্রে স্যার এ নিলে বি নিতে পারবো না? আপনার ওই এ আর বি এর মধ্যে একটা নেবেন। আচ্ছা, যদি আপনার মিউচুয়াল এক্সক্লুসিভিটি বলে যে আপনার among the 4 projects, so you'll be selecting the one and what other three you are going to reject. ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আসেন আরেকটা কনসেপ্ট, দ্যাট ইজ হচ্ছে আপনার ইনফ্লেশন। ইনফ্লেশনটা হচ্ছে ইউজুয়ালি আমরা ক্যাশ ফ্লো যেটা আপনারা মানি টার্মে করবেন, দ্যাট ইজ মানি টার্ম মানে হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা। হ্যালো স্যার, মিউচুয়ালি ইনক্লুসিভ থাকতে পারবে না? থাকতে না? বুঝিনি। মিউচুয়ালি ইনক্লুসিভ মানে একটা নিলে আরেকটা নেওয়া লাগবে? না না না, এরকম হয় না। মিউচুয়ালি ইনক্লুসিভ না, এরকম কোনো কনসেপ্ট নাই। মিউচুয়ালি এক্সক্লুসিভ আছে, ওরকম কোনো কনসেপ্ট ইস্যু নাই। আচ্ছা ঠিক। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা আমরা আলাপ করব সেটা হচ্ছে আপনার ইনফ্লেশন। ইনফ্লেশনটা হচ্ছে আরেকটা কনসেপ্ট কিরকম আমি আপনাদেরকে বলি। ধরেন হচ্ছে আপনার ক্যাশ ফ্লোটা বেসিক্যালি দুইটা টার্মে থাকে, একটাকে বলে হচ্ছে মানি টার্ম, আর একটাকে কি বলে রিয়েল টার্ম। রিয়েল টার্ম হলো যখন আপনার ইনফ্লেশন অ্যাডজাস্টেড থাকে, দ্যাট ইজ কল্ড হচ্ছে মানি টার্ম। যখন হচ্ছে আপনার ইনফ্লেশন অ্যাডজাস্টেড থাকে না, দ্যাট ইজ কল্ড রিয়েল টার্ম। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। Probably you are thinking an investment now and you are going to estimate the cash inflows and outflows for the next 5 years. If you consider all the prices at 2020 level, that is হচ্ছে এখন কত তারিখ আজকে? আজকে হচ্ছে কত, 13-14 তারিখ, 12 আচ্ছা whatever the date it is, মানে আজকের ডেটে যদি আপনি সমস্ত প্রাইসগুলো নিয়ে নেক্সট 5 ইয়ার্স এর or whatever the date it is যদি আপনি কনসিডার করেন, that is called cash flow in real term, because you are not considering the inflation of the next coming years. Clear? Yes sir. আচ্ছা, সো তখন আপনার যে উচিতটা হচ্ছে আসলে ওইটার সাথে তখন ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা। ইনফ্লেশনের জন্য আপনার বিভিন্ন আছে, ওই যে বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস আছে, ওয়ার্ল্ড ব্যাংকের অ্যানালাইসিস আছে, গভর্নমেন্টের অ্যানালাইসিস আছে, ওই অ্যানালাইসিস নিয়ে দেন হচ্ছে ইউ শুড অ্যাডজাস্ট
এবং it becomes তখন মানি ক্যাশ ফ্লোজ। সো এখন একটু আমরা এক্সেলে একটা জিনিস দেখাই আপনাদেরকে, জাস্ট সিম্পল কনসেপ্ট। মানি ক্যাশ ফ্লো মানে হচ্ছে, মানি ক্যাশ ফ্লো মানে কি, যেটার মধ্যে ইনফ্লেশন অ্যাডজাস্ট আছে, এইটাকে মানি কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ডিসকাউন্ট করতে হয়। আপনারা কি দেখতে পারতেছেন এক্সেল শিটটা? জি ইয়েস স্যার। তাহলে মানি ক্যাশ ফ্লো কে কি দিয়ে ডিসকাউন্ট করতে হবে? মানি কস্ট অফ ক্যাপিটাল। আর যদি আপনার রিয়েল ক্যাশ ফ্লো থাকে তাকে রিয়েল কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ডিসকাউন্টিং করতে হবে। So either of the way will produce exactly same result. So which one should be the most used method? The most used but preferred method হচ্ছে মানি যেটা আর কি ইনফ্লেশন অ্যাডজাস্ট করে। ঠিক আছে? এখন ওই যে আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর দেখেন, এখানে দুইটা জিনিস আছে, মানি ক্যাশ ফ্লো, রিয়েল ক্যাশ ফ্লো। রিয়েল ক্যাশ ফ্লোর সাথে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে কি হয়ে যায়? মানি ক্যাশ ফ্লো। রিয়েল কস্ট অফ ক্যাপিটালের সাথে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে মানি কস্ট অফ ক্যাপিটাল হয়ে যায়। ফর্মুলা ইজ 1 প্লাস m equals to what বলেন? 1 plus r plus r into 1 plus i plus r into 1 plus i 1 plus i। ভেরি গুড। তার মানে হলো দেখেন, r এর সাথে আমার যে রিয়েল যেটা আছে তার সাথে যখন আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করলাম, ইট বিকামস মানি কস্ট অফ ক্যাপিটাল। খেয়াল করছেন যে দেখেন রিয়েল এর সাথে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে ইট বিকামস মানি। সো ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ, জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো হোপফুলি এই জিনিসটাও আপনারা পারবেন। সো এইখানে এই কনসেপ্টগুলি আলাদা করা হয়েছে, ক্যাশ ফ্লো এন্ড ডিসকাউন্টিং। দেন আরেকটা কনসেপ্ট আছে রিস্ক এন্ড আনসার্টেনিটি। রিস্ক এন্ড আনসার্টেনিটি হচ্ছে যখন আপনার রিস্ক ইন ডিটারমিনিং দ্য ক্যাশ ফ্লোজ অথবা ইন এস্টিমেটিং, তখন হচ্ছে ইউ নিড টু অ্যাসাইন সাম সর্ট অফ প্রবাবিলিটি অর সাম সর্ট অফ আদার কনসিডারেশন অর মেজারমেন্ট। কারণ কি, প্রবাবলি এখন যদি আপনি কাউকে বলেন যে আপনি একটু নেক্সট ক্যাশ ফ্লোটা দেন, তো ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। যেমন আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। কারেন্টলি আই এম ডুইং অ্যান অ্যাসাইনমেন্ট উইথ পিডব্লিউসি। এই অ্যাসাইনমেন্ট হচ্ছে রিলেটেড টু ভ্যালুয়েশন। সো সে আমাদেরকে একটা ক্যাশ ফ্লো প্রজেকশন দিয়েছিল, তখন হচ্ছে আমি 2 উইকস আগে আমি বলছি যে you need to alter the cash flow projections because this cash flow projection is no longer valid. কারণ আপনি যে ক্যাশ ফ্লো দিয়েছেন, this is before corona effect or pandemic effect. এখন হচ্ছে things has been changed or situation has been changed because of the corona and other situation. Now you need to change the cash flows and you need to give a separate set of assumptions along with cash flow. ওই লোক তখন he got back to me, সে আমাকে বলল যে আচ্ছা আমি যে এখন করব, how do I do that? আমার তো এখন সিচুয়েশন কোন অ্যাঙ্গেলে যাবে, I have no idea because there is no smart guy on the earth who can tell you exactly when this situation will be over. কেউই কিন্তু বলতে পারতেছে না, বুঝতে পারছেন? কারণ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এভরিথিং, মানে এভরিথিং ইজ সো লিঙ্কড, এটা কেউ বলতে পারছে না। Then what I suggested him, since risk and uncertainty is there, what you plot 3 separate sets of cash flows. One best case cash flow, another is worst case cash flow, another is likely case cash flow. Then you assign probably using your best judgment, that's probability, and give me a separate set of cash flow. Yes. Hello? Yes, Hello? শোনা যাচ্ছে স্যার। তো আমি বলার চেষ্টা করছি যে যখন আপনার এরকম আনসার্টেনিটি থাকবে এবং রিস্ক থাকবে, ওই যে দেখেন প্রবাবিলিটি অ্যানালাইসিস ইউজিং প্রবাবিলিটিস টু ক্যালকুলেট অ্যাভারেজ এক্সপেক্টেড এনপিভি। সো অ্যাভারেজ এক্সপেক্টেড এনপিভি তখন ক্যালকুলেট করা হবে যখন রিস্ক ইজ দেয়ার, আনসার্টেনিটি ইজ দেয়ার, লাইক দ্য সিচুয়েশন ইজ গোইং অন নাও, তখন ইউ নিড টু অ্যাসাইন দ্য প্রবাবিলিটি, দেন হচ্ছে ইউ নিড টু ডু দিস ক্যালকুলেশন। But problem with this probability is this is highly subjective. Highly subjective মানে হচ্ছে ধরেন ওই যে ভদ্রলোককে আমি যে বলছি যে বেস্ট কেস ওয়ার্স্ট কেস লাইকলি কেস, হি ইজ গোইং টু অ্যাসাইন দ্য প্রবাবিলিটি। এখন ধরেন কোথাও সে 70% দেবে, কোথাও 30, কোথাও হচ্ছে আপনার 10% দেবে। Tell me one thing, where that 70% comes from? Does it have any sort of basis? Answer is big no. It is his gut feeling, some sort of assumptions may be reasoned by his own analysis by experience, but not any scientific So therefore, this is highly subjective. So that is the problem.
আর এরপরে আরেকটা কনসেপ্ট আছে সার্টেনটি ইকুইভ্যালেন্ট। ইউ ডোন্ট হ্যাভ এনি ম্যাথ অন দ্যাট এট ইউর লেভেল, জাস্ট এটা একটু কনসেপ্টটা পড়ে রাখেন, এটা আসলে জেনে রাখলেই হবে। সার্টেনটি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যে ক্যাশ ফ্লোটা সার্টেন, ইউ নিড টু অ্যাসার্টেইন দ্যাট ক্যাশ ফ্লো, এবং তাকে আপনি রিস্ক ফ্রি রেট দিয়ে করবেন, কারণ ওই ক্যাশ ফ্লো তো সার্টেন, সো দেয়ারফর ওইটাকে আপনি রিস্ক ফ্রি রেট দিয়ে ডিসকাউন্টিং করে দিবেন। ক্লিয়ার? ওকে ওকে স্যার। আনসার্টেনিটি যখন থাকে তখন হচ্ছে লেটস সে দ্য কুইকার দ্য পেব্যাক পিরিয়ড, দ্য লেস আনসার্টেইন দ্য ক্যাশ ফ্লোজ আর। কারণ কি, পেব্যাক পিরিয়ড যত কম হবে তত আপনার হচ্ছে ক্যাশ ফ্লো লেস সার্টেইন হয়ে যায়। এটা হচ্ছে আনসার্টেনিটির একটা টেকনিক, যে whether the project is uncertain or not, so you need to look at the payback period. If the payback period is lesser, then the project is uncertain, is less uncertain. Then sensitivity analysis. Sensitivity analysis হচ্ছে another tools of assessing the risk and uncertainty. কিরকম? আপনার how sensitive the project is, if you want to assess that, প্রত্যেকটা প্রজেক্টের অনেকগুলো এলিমেন্ট থাকে না? মনে করেন আপনি যদি একটা ইনভেস্টমেন্ট করতে চান, ইউ হ্যাভ গট মাল্টিপল ফ্যাক্টরস অর এলিমেন্টস দেয়ার। কি কি এলিমেন্ট আছে? একটা হচ্ছে ধরেন ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার অ্যাকুইজিশন করতে হয়, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস কিনতে হয়, লেবারকে পেমেন্ট দিতে হয়, সেল করতে হয়, তাই না? মার্কেটিং এক্সপেন্স করতে হয়, প্রজেক্টের লাইফ টাইম আছে, ট্যাক্স আছে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস অফ এনি পার্টিকুলার প্রজেক্ট। ওই প্রত্যেকটা ফ্যাক্টরকে যদি আপনি চেঞ্জ করেন, at which change the project is going to give the zero result, so you can identify the most risky factors related to that project. আপনারা কি বুঝতে পারতেছেন? Yes sir. মানে let me put another way, simply put, মনে করেন যে আমি একটা কিনলাম মেশিন 50,000 টাকা দিয়ে, এখন আমি এটার যদি সেনসিটিভিটি করে দেখলাম মেশিনের দাম যদি 51,000 টাকা হয়ে যায়, প্রজেক্টটা আসলে জিরো হয়ে যায়। What does it mean? আমি রিস্ক ফ্যাক্টরে আছি স্যার। আমি রিস্ক ফ্যাক্টরে আছি কেন? কারণ যে কোনো সময় মেশিনের দাম 51,000 হয়ে যেতে পারে। সো মাই প্রজেক্ট ইজ ভেরি ভালনারেবল। সো দিস মিনস যে আপনি যদি বাই জাস্ট লুকিং এট দ্য বটম লাইন নেট প্রেজেন্ট ভ্যালু, ওকে মাই নেট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ, মাই প্রজেক্ট ইজ গুড, গো অ্যাহেড উইথ দ্যাট, নো। So আপনাকে you need to assess, মানে once you are done with the net present value, you need to assess the sensitivity, you need to assess the uncertainty of the project by just looking at that factors. যে কোন কোন ফ্যাক্টর গুলা বেশি বেশি রিস্কি, সেই জায়গাগুলোকে ফোকাস করার জন্য you need to calculate the sensitivity. ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এটার ম্যাথ আছে, ওই যে দেখেন প্রত্যেকটার নিচে রেফারেন্স দেওয়া আছে, আমরা এই ম্যাথগুলো দেখবো, অসুবিধা নাই। shareholders value analysis, basically this is related to chapter 8. আপনারা একটু দেখেন shareholder value analysis, just ওই থিওরিটা দেখে নিলে হবে। Then real option মানে হচ্ছে each and every project comes with an option, that is called real option. মানে হচ্ছে ধরেন আপনি একটা ইনভেস্টমেন্ট নিলেন, if it is huge amount of investment, probably in the in cement industry is heavily capital intensive industry. It requires huge amount of money, and if you invest, literally you will have very less likelihood যে আপনি এই জিনিসটাকে খুব ইজিলি ওইখান থেকে ব্যাক করতে পারবেন, মানে সেল অফ করে চলে আসতে পারবেন, ঠিক কি না? তাই না? তাহলে ওইটার সাথে বাই ডিফল্ট একটা হচ্ছে আপনার অপশন রয়েছে, দ্যাট ইজ হচ্ছে আপনার ওটা সেল করার ইয়া নাই, এক্সপান্ড করার বা সেল করার বা ডিলে করার সুযোগ নাই। সো তখন হচ্ছে বাই ডিফল্ট একটা অপশন ক্রিয়েট হয়। উই নো যে আমাদের অপশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কল অপশন আর একটা হচ্ছে পুট অপশন। So whatever the option it is, you need to determine that value of that option using the Black-Scholes model অথবা অন্য কোনো suitable model, Monte Carlo simulation আছে। Masud sir will take you through these models, মানে আপনাদের ম্যাথ করা লাগবে না, জাস্ট ডিসকাশন। সো ওই জিনিসগুলোকে ওই মডেলে তখন ওইটার ভ্যালু ডিটারমিন করে on the top of your net present value you need to add that. But good thing is আপনাদের এই সিলেবাসে এইসব করা লাগে না, মানে আপনারা জাস্ট জেনে রাখলে হবে। বোঝা গেছে? দেন থিওরিটিক্যালি কি বললাম, যে প্রত্যেকটা প্রজেক্ট কামস উইথ সাম সর্ট অফ অপশন, সো ওই অপশনের ভ্যালুয়েশন করে এনপিভি এর সাথে ওই ভ্যালুয়েশনটা অ্যাড করতে হবে। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার স্যার। আচ্ছা, আরেকটা एग्जांपल দেই। ধরেন আপনি একটা ইয়া শুরু করলেন, অনলাইন বিজনেস শুরু করলেন, তাই না? অনলাইন বিজনেস শুরু করলে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড, অনলাইন বিজনেস কি ইজিলি এক্সপ্যান্ড করা যায় না? কিভাবে এক্সপ্যান্ড করা যায়? মনে করেন আপনি আপনার ওয়েবসাইটটাকে ভালো করতে চান, আরো বেশি নতুন প্রোডাক্ট নিয়ে আসতে চান, ওকে, ফেয়ারলি ইজি, ইউ বাই দ্য ব্যান্ডউইথ এন্ড ইউ এক্সপ্যান্ড ইওর নেটওয়ার্ক, বা ওই যে আপনার যে ওয়েবসাইটের যা আছে ওটা এক্সপ্যান্ড করুন।
তার মানে এই যে এক্সপানশনের যে অপশনটা আছে দ্যাট ইজ কল্ড বেসিক্যালি অপশন। মানে এই এক্সপানশনের যে ক্যাপাবিলিটি যেটা আছে বাই ডিফল্ট আপনার ওই প্রজেক্ট নেচারের সাথে একটা জিনিস আছে যে আপনি ইউ উইল বি এবল টু এনহ্যান্স অর ইউ উইল বি এবল টু এক্সপ্যান্ড দিস প্রজেক্ট, দ্যাট ইজ কল্ড হচ্ছে আপনার সাম সর্ট অফ অপশন। এইবার একটু দেখেন রিয়েল অপশন, অপশন টু অ্যাবান্ডন। যদি কোনো প্রজেক্ট ইজি টু সেল হয় তার মানে হচ্ছে এটা পুট অপশন। তখন ওই পুট অপশনের জন্য কিন্তু একটা মডেল আছে, কারণ কল অপশনের জন্য একটা মডেল, পুট অপশনের জন্য সেপারেট মডেল ফর ভ্যালুয়েশন। সো ওই জিনিসটাকে তখন আপনারা কি করবেন, ওই অপশনের ভ্যালুয়েশন যোগ করে এনপিভির সাথে যোগ করবেন। অপশন টু এক্সপান্ড, অপশন টু এক্সপান্ড মানে হচ্ছে দেখেন আপনি এক্সপ্যান্ড করতে পারতেছেন, মানে রাইট টু বাই সামথিং, সো দ্যাট ইজ কল্ড কল অপশন। তখন ওই কল অপশনের ভ্যালুয়েশন করে তখন ওই এনপিভির সাথে ওইটাকে যোগ করতে হয়। সো অল আই এম সেইং ইউ ডোন্ট নিড টু ডু এনি সর্ট অফ ম্যাথ, কোনো ম্যাথটা আপনার আসলে করার দরকার হবে না। যদি হয়ও আপনাকে বলে দেওয়া থাকবে যে রিয়েল অপশনের ভ্যালু এটা, তখন এনপিভির সাথে জাস্ট এটা যোগ করে দিবেন। ক্লিয়ার? মানে কনসেপ্টটা ক্লিয়ার কিনা? স্যার এটা আর একটু ছোট করে স্যার একটু যদি রিপিট করতেন স্যার। জাস্ট এটা যেটা বলতেছি যে প্রত্যেকটা প্রজেক্টের সাথে বাই ডিফল্ট একটা অপশন থাকে। এটা কুড বি কল অপশন, এটা কুড বি পুট অপশন। মনে করেন কল অপশন হচ্ছে ধরেন কোনো যদি আমার এক্সপানশনের পসিবিলিটি থাকে, যে আমি একটা মনে করেন যে অনলাইন বিজনেস করতেছি, আমার এখন এক্সপানশন করতে হবে, আই ক্যান বাই দ্য ব্যান্ডউইথ এবং আই ক্যান এক্সপ্যান্ড ইট। সো মানে এক্সপানশন ইজ ফেয়ারলি ইজিলি আমার কি এক্সপানশন করা যায় না? আচ্ছা আচ্ছা, এই জন্য হচ্ছে বাই ডিফল্ট এটার সাথে একটা অপশন আছে দ্যাট ইজ কল্ড কল অপশন। আরেকটা আছে হচ্ছে আপনার ধরেন একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট আপনার যদি ওরকম সাকসেসফুল না হয় আপনি ইজিলি সেল আউট করে দিতে পারবেন কারো কাছে। সো ওই প্রজেক্টের সাথে বাই ডিফল্ট একটা অপশন আছে দ্যাট ইজ কল্ড পুট অপশন। কারণ কি ইউ উইল হ্যাভ রাইট টু সেল ইট অফ, বুঝে গেছে? or you will have some sort of opportunities to sell it off. ওইটার সাথে একটা by default একটা অপশন আছে that is called put option. So we need to value that option separately, and in addition to your net present value আপনাকে you need to put the valuation of that option এবং you need to add up. এটাই হচ্ছে রিয়েল অপশনের কনসেপ্ট। ক্লিয়ার স্যার, ফুল ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এরপরে যে কনসেপ্ট আছে অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু, আই এম নট গোইং টু গো ইট ওভার নাও। টু ডু আপনারা একটু পরবর্তীতে অ্যাডজাস্টেড প্রেজেন্ট ভ্যালু এটা দেখেন, নেক্সট ক্লাসে আমি দেখাবো, এখানে এপিভি এর ম্যাথও আছে। দেন ইনভেস্টিং ওভারসিজ এই কনসেপ্টটা আলাপ করে আমরা আজকে শেষ করব না, তারপরে আরো একটু কাজ আছে, আর 2-4 মিনিট সময় নিব। ওভারসিজ মার্কেটে যখন আপনারা ইনভেস্টমেন্ট করতে যান তখন হচ্ছে বেসিক্যালি কিছু জিনিস আপনাকে কনসিডার করতে হয়। একটা হচ্ছে মার্কেট অ্যাট্রাক্টিভনেস, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এন্ড রিস্ক। That comes from your strategic management chapter. Market attractiveness, whether the market is attractive or not. There are some graphs or some sort of decision making model in a strategic management. So ওইখান থেকে basically market attractiveness test করতে হয়। Competitive advantage, you are well aware of it. যে competitive advantage comes from your experience, অথবা হচ্ছে আপনি এতদিন ধরে যে নার্চার করতেছেন সেই জায়গা থেকে যে competitive advantage গুলো আসতেছে, maybe because of your quality, maybe because of your experience, maybe because of your management capacity or so on. And রিস্কটা তো আপনি জানেন অনেক রকমের রিস্ক হতে পারে, পলিটিক্যাল রিস্ক, কালচারাল রিস্ক, এইগুলো যে জিনিসগুলা, এই সব জিনিস চিন্তা করে আপনার ডিসিশন নিতে হয়। ইউ আর নট গোইং টু ইনভেস্ট ইন সিরিয়া, কেন? কারণ হচ্ছে সিরিয়া ইজ পলিটিক্যালি ভালনারেবল। ইউ আর নট গোইং টু ইনভেস্ট ইন আফগানিস্তান বিকজ ইট ইজ পলিটিক্যালি রিস্কি অ্যান্ড ভালনারেবল। সো ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালে এই জিনিসগুলো চিন্তা করতে হয়। দেন ওভারসিজ ইনভেস্টমেন্ট ক্যারিজ এডিশনাল রিস্ক ইনক্লুডিং পলিটিক্যাল অ্যান্ড কালচারাল রিস্ক। ওভারসিজ ইনভেস্টমেন্টে আসলে অনেক রকমের রিস্ক আছে। কি কি? একটা হচ্ছে ধরেন কারেন্সি রিস্ক আছে, কারণ ডিফারেন্ট কারেন্সিতে আপনি পাবেন। ওইখানে পলিটিক্যাল রিস্ক আছে, ওইখানে কালচারাল রিস্ক আছে, ওইখানে হচ্ছে আপনার হয়তো টাকাটা আপনি ওই যে ডিভিডেন্ড ফর্মে আনতে গেলে হয়তো অনেক রকমের রেস্ট্রিকশন থাকতে পারে। দেয়ার আর সো মেনি রিস্ক। পলিটিক্যাল রিস্ক কি? মানে এগুলা কিন্তু আপনার মানে সবগুলা কি করবেন, মনে রাখবেন, মুখস্থ করবেন কিন্তু এগুলা। সামটাইমস হচ্ছে আপনার দিস আর টেস্টেড। পলিটিক্যাল রিস্ক কি হতে পারে? কোটাস মানে হচ্ছে আপনাকে কোটা দিয়ে দেয়। যেমন আমেরিকায় আমার গার্মেন্টস নিতে গেলে যে কোটা আছে না, আমাদের গার্মেন্টস মালিকরা বলে যে কোটা তুলে দেন, মানে এর বেশি নিবে না সে বাংলাদেশ থেকে। সে বাংলাদেশ থেকে একটা অ্যামাউন্টে নিবে, ভিয়েতনাম থেকে একটা নিবে, ইন্ডিয়া থেকে নিবে, কমোডিটি দিয়ে থেকে নেবে। দ্যাট ইজ কল্ড কোটা। ইফ দেয়ার ওয়াজ নো কোটা দেন আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো মানে যত পারেন তত আপনি সেল করতে পারবেন। দ্যাট ইজ কল্ড কোটা। ট্যারিফ মানে হচ্ছে গভর্নমেন্ট অনেক সময় ইম্পোজ করে হাই অ্যামাউন্ট অফ ট্যারিফ টু এনকারেজ অর ডিসকারেজ হচ্ছে আপনার ফরেন প্রোডাক্ট। যদি আপনার মনে করেন চাল আনতে হয় বাইরে থেকে, নো ট্যারিফ, কারণ এটা হচ্ছে আপনার লিভিং গুডস আমার দরকার। এখন যদি মনে করেন নভেলটি গুডস আনতে হয়,
BMW গাড়ি আনবেন, হাই অ্যামাউন্ট অফ ট্যারিফ ওইটার উপর দিয়ে দিবেন। নন ট্যারিফ ব্যারিয়ার মানে হচ্ছে আপনার গভর্নমেন্ট হয়তো কোয়ালিটি তারপরে এই ধরনের কিছু জিনিস দিয়ে দেয়। যেমন হচ্ছে ধরেন আপনি ইউরোপিয়ান মার্কেটে যদি আপনি চিংড়ি পাঠাইতে চান, ওর কিছু স্ট্যান্ডার্ড মিট করা লাগে, ওই সার্টিফিকেটস এই সেটা কল্ড নন ট্যারিফ ব্যারিয়ার। রেস্ট্রিকশনস মানে হচ্ছে কিছু বিজনেস আছে যেগুলো রেস্ট্রিকশন দেওয়া আছে, যেমন কেউ এসেই বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি খুলে বসতে পারবে না, ডিফেন্সের ওই যে অস্ত্র গান টান খুলতে পারবে না, কারণ কি গভর্নমেন্টের রেস্ট্রিকশনস ইজ দেয়ার। ন্যাশনালাইজেশন হচ্ছে অনেক দেশের রিস্ক থাকে যে গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নেয় বিজনেস গুলাকে, দ্যাট ইজ কল্ড ন্যাশনালাইজেশন। ধরেন এখন হচ্ছে আমরা আছি ক্যাপিটালিজমে, ইফ ইট বিকাম সোশ্যালিস্ট কান্ট্রি all the ওই যে আপনার এন্টিটিজ it becomes the government property, so এটা হচ্ছে আপনার ন্যাশনালাইজেশনের ইস্যু। মিনিমাম শেয়ার হোল্ডিং, অনেক দেশে এরকম থাকতে পারে যে আপনার বিজনেস করতে গেলে বলা থাকলো যে লোকালকে আমার এত পার্সেন্ট শেয়ার হোল্ডিং দিতেই হবে, সো দ্যাট ইজ কল্ড মিনিমাম শেয়ার হোল্ডিং। আই এম নট শিওর ইন্ডিয়ায় প্রবাবলি এই ধরনের কিছু আছে আর কি, সো এই যে জিনিসগুলো হচ্ছে কল্ড আপনার পলিটিক্যাল রিস্ক। ফ্যাক্টর ইনফ্লুয়েন্স দ্য চয়েস অফ ফাইন্যান্স ফর অ্যান ওভারসিজ সাবসিডিয়ারি, কি ফ্যাক্টর আপনার ই করে? একটা হচ্ছে লোকাল ফাইন্যান্স কস্ট এন্ড এনি সাবসিডি, মানে লোকালি আমার কস্ট কত। মনে করেন আমি বাংলাদেশ থেকে একটা সাবসিডিয়ারি খুললাম দুবাইতে, বাংলাদেশে আমার ইন্টারেস্ট রেট কত অথবা বাংলাদেশে সাবসিডি আছে কিনা আর দুবাইতে কত, সো ডেফিনেটলি আই উইল বি কম্পেয়ারিং, দেন হচ্ছে আই উইল বি সিলেক্টিং অন ট্যাক্সেশন সিস্টেম হচ্ছে ইট প্লেজ এ ভেরি ভাইটাল রোল। যদি গ্রুপ কোম্পানি হয়, যে দেশে আপনার ট্যাক্সের রেট বেশি ওইখানে লোন নেওয়া ভালো, বুঝছেন কেন বলেন তো? কারণ ওইখানে হচ্ছে আমি হায়ার অ্যামাউন্টে হচ্ছে ইয়া দিব, হায়ার অ্যামাউন্ট ট্যাক্স রয়েছে, সো আমি ট্যাক্স সেভিং পাবো এবং গ্রুপ কোম্পানি লোন, ইন্টার কোম্পানি লোন দিয়ে দিব। এইগুলা কিন্তু আবার ইউকে তে আপনি করতে পারবেন না, মডার্ন কান্ট্রিতে এইসব করা যায় না, বুঝছেন? কারণ কেন যায় না? করলে ওরা ধরে ফেলে, ওরা বলে ওয়ার্ল্ড ওয়াইড ডেট, ওদের ওই ট্যাক্স সিস্টেম আছে। সো বাংলাদেশ থেকে কিন্তু আবার আপনি ইজিলি এগুলো করতে পারবেন, এগুলো ধরার উপায় নাই এখন। তারপরে আছে কি রেস্ট্রিকশন অন ডিভিডেন্ড, অনেক দেশে আছে যে আপনার ডিভিডেন্ড দিতে গেলে হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে, সো সেই জিনিসগুলো ইউ নিড টু কনসিডার। ফ্লেক্সিবিলিটি অন লোন রিপেমেন্ট টার্মস, এইটা ডিপেন্ড করে লেটস সে গ্রুপ কোম্পানি, অনেক গ্রুপ কোম্পানি আছে তারা হচ্ছে বাংলাদেশেই অনেক কোম্পানি আছে তারা বাংলাদেশ থেকে কোনো লোন নেয় না, কারণ কি ওর দেখা গেল হচ্ছে আপনার হংকং এর এইচএসবিসি ব্যাংকের সাথে ভালো রিলেশন রয়েছে, ও হংকং থেকে গ্রুপ থেকে লোন নিয়ে বাংলাদেশে পাঠায়। দুইটা কারণ, একটা হচ্ছে ওইখানে লোনের ইন্টারেস্ট রেট কম, দুই নাম্বার হচ্ছে হংকং এ ওর সাথে ভালো রিলেশনশিপ আছে, সো এইটাকে বলে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। কারণ যদি আপনার দরকার হয় ও ডেফার করতে পারবে, এই করতে পারবে, অনেক কিছু করতে পারবে। দেন অ্যাক্সেস টু ফরেন মার্কেটস হচ্ছে ধরেন নতুন কোম্পানি হলে ফরেন মার্কেট থেকে হয়তো লোন নেওয়া যায় না, আবার যদি খুব ভালো কোম্পানি হয় ফরেন মার্কেট থেকে লো ইন্টারেস্ট রেটে নিতে পারে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস হুইচ বেসিক্যালি ইনফ্লুয়েন্স দ্য চয়েস অফ ফাইন্যান্স ফর অ্যান ওভারসিজ সাবসিডিয়ারি। সো এই যেগুলো আমরা আলাপ করলাম, দিজ আর ভেরি ভেরি বেসিক্স, এই বেসিক্স গুলো আপনারা কিন্তু সব গো থ্রু করবেন, প্লাস ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন এবং সেলফ টেস্ট ম্যাথ গুলা করবেন। বাট আমাদের কিন্তু উই আর জাস্ট ওভার রানিং। আমি খুব কুইকলি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, ট্রেডিশনাল ওয়ে আর হচ্ছে আপনার মডার্ন বা আইসিএডব্লিউ ওয়েতে কিভাবে আমরা ক্যাশ ফ্লো করে থাকি। আপনারা কি দেখতে পারতেছেন এক্সেলটা? হ্যালো, মনে করেন আমার একটা বিজনেসে সেলস আছে হচ্ছে 100 টাকা, ঠিক আছে? টোটাল কস্ট excluding depreciation is 60, depreciation হচ্ছে 10, ঠিক আছে? depreciation কত? 10, এটাই হচ্ছে আমার মনে করেন টোটাল কস্ট। এখন দেখেন ICW এখানে they are not considering depreciation, খেয়াল করছেন? সো আমার এটাকে যদি if I add them up, রেজাল্ট কিন্তু আমার ডিফারেন্ট হচ্ছে। এখানে কত? 30, এখানে কত? 40। খেয়াল করছেন? এইখান থেকে টু ডিডাক্ট ট্যাক্স, হ্যালো মনে করেন 30% ট্যাক্স 9, এখানে কত হলো? 12, so what's the result now? 21, এখানে কত? 28। যদি আমি ক্যাশ ফ্লো বের করতে চাই
এইটার সাথে আমাকে আবার ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে কত 10 তো আমার ক্যাশ ফ্লো কত 31 এই ক্ষেত্রে যদি আমি ওই যে ICAW ওয়েতে করতে চাই এখানে আমাকে ট্যাক্স অন ডেপ্রিসিয়েশন কনসিডার করতে হবে সেপারেটলি দ্যাট ইজ 10 টাকার উপর 30% কত হয় 3 31 either of the way will produce exactly same result খেয়াল করছেন ট্রেডিশনাল ওয়ে এবং আমাদের ICAW ওয়ে আমরা কিন্তু ICAW তে এই ওয়েতে করি এবং আপনাদের ওই যে হয়তো তখন সন্দেহ লাগে আচ্ছা ঘটনাটা কি আমরা এইভাবে করতেছি কেন আমরা ডেপ্রিসিয়েশন সেপারেটলি কনসিডার না করে শুধুমাত্র ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্সটাকে কেন কনসিডার করতেছি দিস ইজ বিকজ অফ দ্যাট আমরা কি ক্লিয়ার এবার স্যার এটা আর একটু বললেন স্যার ক্লিয়ার মানে এই যেটা হয়েছে দেখেন আমার দুইটাই কিন্তু সেলস ঠিক আছে বাট এক জায়গায় হচ্ছে টোটাল কস্ট আমরা নিচ্ছি শুধুমাত্র ক্যাশ কস্টটা ICAW এর কোনো নন ক্যাশ এক্সপেন্সটা নেই না নন ক্যাশ এক্সপেন্স না নিয়ে 40 নিলাম তার উপর আমি হচ্ছে ট্যাক্সটা নিয়ে নিলাম কিন্তু বেসিক্যালি আমরা আসলে ট্যাক্স ওভার পেমেন্ট হয়ে গেছে কারণ ওই ডেপ্রিসিয়েশনও তো ট্যাক্স অ্যালাউয়েবল সো ওই ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স সেভিংসটা আমরা সেপারেটলি যোগ করতেছি বেসিক্যালি যেটা হচ্ছে আমার একটা স্টেপ কম লাগে ICAW তে বুঝতে পেরেছেন আপনার কিন্তু স্টেপ একটা কমে যাচ্ছে না জি স্যার এই যে এই কারণে আলটিমেটলি আপনার বটম রেজাল্ট কিন্তু সেম হয়ে যাচ্ছে ক্যাশ ফ্লো 31 হয়ে যাচ্ছে সো আলটিমেট স্যার আমরা ডেপ্রিসিয়েশনের কাজটা করতেছি কিন্তু এটা হিডেন আছে ভিতরে স্যার এটাই মানে এবং এটার কারণটা হলো এই যে আমি দুইটার কম্পেয়ার করে দেখালাম এই কারণ এখন আপনাদের যে কাজটা হবে বেসিক্যালি আপনারা ইউ গট এ ফেয়ারলি সলিড আন্ডারস্ট্যান্ডিং যে আমাদের কোন কোন কনসেপ্ট কিভাবে কাজ করে রিলেভেন্ট কস্টিং অপরচুনিটি কস্টিং ইনফ্লেশন এবং আরেকটা কনসেপ্ট আমি হয়তো আলাপ করি নাই ওখানে আমি ভুলেও গেছি অ্যাড করতে সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে স্টার্টস ফ্রম জিরো এবং ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বছরের শেষে আপনার কি হবে ওটা রিকভার হবে এবং ইনক্রিমেন্টাল বেসিসে যাবে এটা কি দেখানোর দরকার আছে না আপনারা পারবেন পারবো স্যার পারবেন ভেরি গুড তাহলে আপনাদের আসলে যে কাজটা হবে ফরগেট অ্যাবাউট আদার থিংস আপনারা এই যে চ্যাপ্টার 2 এবং 3 ঠিক আছে যতদূর পারেন সবগুলা মানে না যতদূর পারেন 2 এবং 3 হচ্ছে বেসিক্যালি ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল কারণ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল রিস্ক এন্ড ডিসিশন মেকিং এইটার ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন এবং হচ্ছে আপনার টেস্ট ওই যে সেলফ টেস্ট এগুলো আপনারা করবেন পারা যাবে না পারা যাবে এবং তার আগে এই আজকে যে এত কনসেপ্টগুলো বলছি গো ওভার ইট अगेन তারপরে ওই ম্যাথগুলো করেন স্যার একটা টপিক একটু বলবেন কাইন্ডলি সিমুলেশনটা একটু যদি বুঝি না সিমুলেশনের টপিকসটা একটু যদি বলতেন সিমুলেশনটা আজকে না বলি প্লিজ আজকে অলরেডি হচ্ছে উই আর ওভাররান বাই 17 মিনিটস ওকে স্যার হ্যাঁ ওটা বলবো অসুবিধা নেই আচ্ছা আপনারা আরেকটা জিনিস বলেন তো আপনারা কি কস্ট অফ ক্যাপিটালের সব ম্যাথগুলো পেরেছিলেন আর কস্ট অফ ক্যাপিটালের কোশ্চেন ইয়ার ওয়াইজ কোশ্চেনও সলভ করছি তো বেশ কিছু প্রবলেমস ছিল না ওইটা আসতেছে কিন্তু ওই যে শ্যাডেল ব্রোকের ম্যাথটা পারছেন ওই যে ICAB এর যে কোশ্চেন ব্যাংক না ওই যে ICAW যেটা আমি দিয়েছিলাম ওই যে বলছিলাম 36 এগুলো সলভ করবেন ওই যে ইশের জন্য CAPM যে অ্যাডজাস্ট করে আর কি ওটা 36 পেরেছেন আর কোশ্চেন ব্যাংক গুলো সলভ করছি মোটামুটি কয়েকটা বাকি আছে লাস্টে আচ্ছা ওকে তাহলে ওইগুলা করে ফেলেন আমার ধারণা যে অসুবিধা থাকার কথা না বুঝছেন আচ্ছা ঠিক আছে স্যার স্যার ওগুলো আমরা একটু দেখি সময় পাইনি স্যার নেক্সট ক্লাসে আমরা এটা নয় স্যার সমস্যা স্যার ওখানে এপিভি এর একটা অঙ্ক আছে ওই অঙ্কটা স্যার একটু নেক্সট ক্লাসে আপনার সাথে একটু নো এই যে আপনাদের সমস্যা হচ্ছে আপনারা বেশি এই দিকে চলে যান আমি আপনাদের বারবার বলছি যে আমি জাস্ট যেটা বলি সেটা ফলো করবেন ওয়াক অ্যালং উইথ মি স্যার আমরা ওইটাই করতেছি স্যার না স্যার ওই যে 25 থেকে না স্যার 25 থেকে 40 এর মধ্যে যে এটা ছিল না অঙ্কগুলো ছিল ওই অঙ্কটার মধ্যে একটাতে আছে স্যার এপিভি ওই জন্য আমি এটা রেখে দিয়েছি স্যার এখানে সাথে এপিভি বুঝাইনি আমাদের হ্যাঁ নাম্বার 40 তে এপিভি আলাপ করি নাই কারণ এপিভি তো আমার ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের মধ্যে আলাপ করব এবং এটা আমি আজকেও স্কিপ করছি ঠিক আছে জি স্যার সো আমরা হোপফুলি নেক্সট থার্সডে তে আবার হচ্ছে উইল বি মিটিং
সো আনটিল দেন কিপ সেফ এবং হচ্ছে কিপ প্র্যাকটিসিং, স্পেশালি যে আজকে যেগুলো বলছি কিপ প্র্যাকটিসিং, আর ওই যে কস্ট অফ ক্যাপিটালও প্র্যাকটিস করেন, এগুলো শেষ করে ফেলেন। স্যার কস্ট অফ ক্যাপিটালের কোনো প্রবলেম থাকলে নেক্সট স্যার একটু আমাদের দেখা দিন সেগুলো, সবাই হয়তো শেষও করতে পারিনি। স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস থার্সডেতে। আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা যে ফেসবুক গ্রুপে খুঁজছেন ওইখানে হচ্ছে ইউ ডিসকাস অ্যামং ইয়োরসেলফ, হ্যাঁ, তারপরে হচ্ছে ইফ দেয়ার ইজ এনিথিং লেফট রিয়েলি ডিফিকাল্ট তখন সেই জিনিসটা আমাকে মার্ক করে দেন এবং সেই প্রশ্নটাও আমাকে ওই ফেসবুকে দিয়ে দেন, কারণ আমার কাছে এই প্রশ্নগুলো নাই অ্যালং উইথ অ্যানসার, তখন ওইটা আমি জাস্ট ডিসকাশন করে দিলাম। বাট এটা করবেন হচ্ছে আফটার মেকিং অল দ্য এক্সস্টিভ এফোর্টস, অল দ্য পসিবল এফোর্টস, কারণ হচ্ছে ইউ আর ম্যাচিউরড স্টুডেন্ট নাও এবং হচ্ছে উই ক্যানট ডু দ্য বেবি সেট যে প্রত্যেকটা ম্যাথ দেখায় দেওয়া যাবে না। সো ইউ নিড টু প্র্যাকটিস অ্যামং ইয়োরসেলফ ফার্স্ট এবং আফটার মেকিং অল দ্য এক্সস্টিভ এফোর্ট যদি ওইখানে রিয়েলি আমার ইনপুট দরকার হয় আই উইল বি গ্ল্যাড টু ডু দ্যাট। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে লেটস কল ইট আ ডে, টেক কেয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।